আসসালামু আলাইকুম। আবারও সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আসলে আবারও আন্তরিকভাবে দুঃখিত। তার পেছনে মেইন রিজনটা হচ্ছে আমাদের একটু কারিগরি ত্রুটি হচ্ছিল, যার কারণে আমাদের লাইভটা কেটে গেছে। তো আমরা আবারও কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম আমাদের ম্যাথমেটিক্স 1 এর সুপার সাজেশনের ক্লাস নিয়ে। তো যে কথা বলছিলাম যে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব ম্যাথমেটিক্স 1 এর ফুল সুপার সাজেশনটা কমপ্লিট করার জন্য। বিশেষ করে আমাদের যে রচনামূলক প্রশ্নাবলীগুলো ছিল, সেই রচনামূলক প্রশ্নাবলীগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কথা বলব। আহ তো এখন আমাকে প্রথমত একটু জানাই দেন যে এখন কি সকল কিছু ঠিক আছে কিনা। যেমন আগে কিছুটা প্রবলেম ছিল, আপনারা বলছিলেন যে ল্যাকিংস করছিল ভিডিওটা, সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছিলেন না। তো এই বিষয়গুলো কি এখন আছে কিনা এটা আমাকে একটু কনফার্ম করতে হবে। সবাইকে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়। আচ্ছা, শিহাব যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সাজিদ বলছেন স্যার রেফার্ড এক্সামের জন্য কি এই ক্লাস করতে হবে? হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। রেফার্ড এক্সামের জন্য আজকের এই ক্লাসটা প্রযোজ্য। আচ্ছা, সবাই একটু যুক্ত হোক। সবাই যুক্ত হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ওকে। এবং আমি আশা করি যে এ টু জেড ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে না, সেটা আমি একদম কনফার্ম। শিহাব যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সাদেক বলছেন স্যার রেকর্ডিং। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে। সবাই অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ আমরা শুরু করবো এখনই। আচ্ছা, লাইট লাইট ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। আমাকে না দেখতে পারলেন, হ্যাঁ, বুট দেখা গেলে চলবে। আমি কালো মানুষ, আমার হয়তো বা একটু কমই দেখতে পারবেন। তো আপনাদের যে বুটটা আছে, এই বুটটা দেখা গেলেই এনাফ। ওকে, শিপন, জয় বিশ্বাস, জিয়াদুল ইসলাম, নীলকুমার সাহা। নিলয়, আপনার কোনো নার্ভাস বা টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে। আর নিলয়ের বিশেষ করে আপনার পরীক্ষা ভালো হওয়ার কথা, কারণ আপনি আমার প্রত্যেকটা ক্লাস করেছেন, আমাদের সাথে ছিলেন। তো আপনার পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। ওকে। স্যার চলেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের। আচ্ছা, জারিফ 14-15 অধ্যায় করাবেন, এই দুটো অধ্যায় বাদে সাজেশন অনুযায়ী সব কমপ্লিট করছে। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই স্যার। আমরা 14-15 এই দুটো অধ্যায় বেশি গুরুত্ব দিব। এখান থেকে আমি গত ক্লাসে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো আজকের ক্লাসে সমাধান করে দিব। আমি গত ক্লাসে, হ্যাঁ রাইসা, মনে অবশ্যই আমরা ফিজিক্স 2 এর উপর একটা ক্লাস করাবো। আর আপনারা এই যে আমাদের সাজেশনটা দেখতে পাচ্ছেন, সাজেশন এই সাজেশন এবং আমাদের যে অনলাইন প্রোগ্রামটা আছে, সেখানে যদি যুক্ত হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের পেজে সরাসরি আপনারা এসএমএস করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের কোর্সে এনরোলমেন্ট হন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সুপার সাজেশনটা আছে, শর্ট সুপার সাজেশন, সেটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। পাশাপাশি এই যাবত পর্যন্ত এই সেমিস্টারে যতগুলা ক্লাস হয়েছে, সেটা জুমে হোক কিংবা লাইভে, সকল ক্লাসের রেকর্ড ক্লাসটা আপনি কিন্তু পেয়ে যাবেন একই সাথে। তাই আর দেরি না করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের সেই সুপার সাজেশন প্রোগ্রামে। তো স্যার চলেন আমরা প্রথমত একটু রচনামূলক প্রশ্নগুলো দেখে আসি। তো আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একটু গুরুত্ব দেওয়ার জন্য। স্যার এইখানে দেখেন, আমরা সকলে জানি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই দুইটা অধ্যায় থেকে একটা রচনামূলক আমাদের কমন থাকবেই। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই অধ্যায়টা থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন কমন থাকবেই। তো এখন কথা হচ্ছে স্যার, এই যে আমাদের নির্ণায়ক থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার যে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আপনারা আমার সাথে একটু আহ, কথা বলবেন। তার কারণ হচ্ছে, আপনাদের যে সমস্যাটা আছে আমি সেটা অনুযায়ী আমাদের ক্লাসটা করাবো। এই দুটো প্রশ্ন হুবহু সেম একই নিয়মের। তো আপনাদের যে প্রশ্নটা সলভ করলে আপনাদের জন্য মঙ্গল হবে বা আপনাদের ভালো হবে, সেই প্রশ্নটাই ঠিক আমি সমাধান করে দিব। আমরা নির্ণায়ক থেকে দুইটা রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। সো এই দুইটা রচনামূলকের মধ্যে আপনাদের যেটা সমস্যা হয় দয়া করে আমাকে বলেন, আমি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সমাধান করে দিব। ওকে। এখান থেকে কি আমরা 1 নাম্বারটা করবো নাকি স্যার 2 নাম্বারটা করবো, একটু বলবেন। ও আচ্ছা, হ্যাঁ, এখানে প্রমাণে একটু দেখাইতে হয়তো ভুল করতেছে। এখানে হবে a+b+c হোল কিউব, এরকম হওয়ার কথা মেবি। আচ্ছা, অনেকে বলছেন স্যার 2 নাম্বারটা। আমি কিন্তু শুরু থেকেই আলোচনা করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে, অনেকে বলছেন যে স্যার আমাদের প্রথম দিকেই প্রবলেমটা বেশি। তো যারা বলতেছেন যে 14-15 অধ্যায়ে সমস্যা আছে, তো চিন্তার কোনো কারণে আমি ধীরে ধীরে সবগুলোই সমাধান করে দিব ইনশাল্লাহ আপনাদের।
ওকে, এখানে অনেকে বলছেন যে স্যার 2 নাম্বারটা সলভ করে দেন। চলেন স্যার আমরা 2 নাম্বারটাই সমাধান করি, হ্যাঁ। তো প্রথমত আপনি 2 নম্বরের ডাকটা বা লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা লিখেন এখানে। আর একটা কথা, আমি কিন্তু সম্পূর্ণটুকু করাই দিব না, আমি খালি আপনাদের অঙ্কটা ধরাই দিব যে না আপনারা এইভাবে এটা করতে পারেন, ঠিক আছে। আমি যদি সম্পূর্ণটা করাইতে যাই তাহলে কিন্তু আপনাদের সময়টা বেশি খরচ হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে স্যার এরকম a প্লাস বি প্লাস 2c, তারপর হচ্ছে c, b প্লাস c প্লাস 2a, আর নিচে এখানে হচ্ছে a, b, b, c প্লাস a প্লাস 2b। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে স্যার, তাই তো। এখন এখান থেকে আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা সারি, মানে যে কোনো 3টা সারি যোগ করতে হবে এখানে আমরা, ঠিক আছে। আমরা এখানে একটা সারি সেম বানাবো, সেখান থেকে কমন নিব, সেজন্য আমরা চেষ্টা করব এখানে যে কোনো একটা সারি বা কলাম সেম করার জন্য। এখন আমি যদি এখানে একটা কাজ করি, দেখেন এটা তো হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম নাকি স্যার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি 1 2 3, এই 3টা কলামকে যোগ করে প্রথম কলামটা সাজাই, তাহলে তো আমার কোনো সমস্যা নাই নাকি। নির্ণায়কের ক্ষেত্রে এটা করা যায় যে যে কোনো নির্ণায়কের ভিতরে আপনি যদি 3টা কলাম যোগ করে বা 3টা সারি যোগ করে নতুন একটা সারি বা কলাম গঠন করেন, সেক্ষেত্রে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে এই কথাটা এখানে লিখে নেন। তাহলে দেখেন আমরা 3টা কলাম যোগ করে প্রথম কলামটা তৈরি করব। তাহলে স্যার এরকম লেখা যায়, দেখেন যদি কলামগুলো যোগ করেন তাহলে কি হবে, a প্লাস বি প্লাস 2c, এখানে উপাদান আছে a, এখানে আছে বি, তারপরে c প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি, আর নিচে হবে c প্লাস a প্লাস সি প্লাস a প্লাস 2b। আর বাকি যা আছে সেম লিখে রাখেন, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে আপনি কি করছেন, মূলত করছেনটা কি, এই যে আমাদের 1 নাম্বার কলামটা ছিল এটা আমরা পরিবর্তন করছি। কিভাবে পরিবর্তন করছি, ওই বাকি 3টা কলাম যোগ করে পরিবর্তন করছি। তাহলে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 c2 প্লাস c3, এইভাবেই তো করছেন নাকি। তাহলে এই সাইড নোটটা কিন্তু আপনার উল্লেখ থাকতে হবে, কথা বুঝতে পারছি। এখন দেখেন এখানে যোগ করলে কত আসে স্যার, সবগুলো যোগ করেন তো, তাহলে হবে 2a প্লাস 2b প্লাস 2c। সিমিলারলি এখানেও একই জিনিস হবে 2a প্লাস 2b প্লাস 2c, নিচে একই জিনিস হবে 2a প্লাস 2b প্লাস 2c হবে। আর বাকি যা আছে তাই লিখে দেন। ওকে, এখন স্যার কথা হচ্ছে আপনারা দেখেন প্রথম যে কলামটা আছে স্যার, আমাদের এই প্রথম কলামের মধ্যে দেখেন সবগুলো উপাদানই কি স্যার সেম না। যেহেতু আমাদের সবগুলো উপাদানই কি আছে স্যার সেম আছে, সেই জন্য আমরা এখান থেকে এটা কমন নিতে পারি, তাই না স্যার। তাহলে আমরা এখানে কি করতে পারি স্যার, কমন নেই। তাহলে কি কমন যাবে এখান থেকে বলেন তো স্যার, 2a 2b 2c কমন নিলাম। কমন নেওয়ার পরে স্যার এখান থেকে যদি কমন নিয়ে নেন তাহলে কত থাকবে, 1 থাকবে না বলেন। তাহলে এখানে সবগুলা 1 হয়ে যাবে, যেহেতু আমরা এখান থেকে এটা নিয়ে নিয়েছি। তারপরে থাকে হচ্ছে এই পর্যন্ত, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি আশা করি এই পর্যন্ত আপনাদের সকলের ক্লিয়ার নাকি স্যার, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা যদি না থাকে পরে আমরা কি কাজ করবো স্যার, পরে এখানে যোগ বিয়োগ করার একটু চেষ্টা করেন, একটু যোগ বিয়োগ করার চেষ্টা করেন, তাই না। একটু যোগ বিয়োগ করার চেষ্টা করেন, তাহলেই তো হয়। তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি স্যার, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা এই 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি এই দুইটা পরিবর্তন করতে পারি। এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা সারি আমরা কি করতে পারি স্যার, পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করতে পারি একটু দেখেন, 2a প্লাস 2b, এখান থেকে 2 কমন নিয়ে নেন, তাহলে এখানে থাকবে a প্লাস b প্লাস c। এখন স্যার এটা তো আমাদের হচ্ছে প্রথম সারি মানে r1, এটা r2, এটা স্যার r3। আমরা চেঞ্জ করব কোন দুইটা বলেন তো,
এই R2 চেঞ্জ করব এবং R3 চেঞ্জ করব, অর্থাৎ এইটা এবং এইটা আমরা চেঞ্জ করব। কথা বুঝতে পারছেন? আমরা এইটা এবং এইটা চেঞ্জ করব। তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি স্যার দেখেন তো। আমরা R2 টা চেঞ্জ করব এইভাবে, R2 প্রাইম ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1। ওকে, অর্থাৎ আমাদের R2 যে সারিটা ছিল এই সারিটা থেকে উপরটা বিয়োগ করে আমরা 2 নম্বর সারিটা গঠন করব। আবার R3 যেটা আছে স্যার, এটা আমরা কি করব বলেন তো। এটার ক্ষেত্রে আমরা সিমিলারলি একই বিষয়, এই যে 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ দিব, অর্থাৎ R3 মাইনাস R2। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এই বিষয়গুলো বুঝতে হবে, যদি এটা বুঝেন তাহলে আপনি নির্ণয় পারবেন, না হলে কিন্তু স্যার পারবেন না। আমাকে একটু বললেন আপনাদের কোনো সমস্যা হয় কিনা। তাহলে প্রথম যে সারিটা আছে এটা একদম ঠিক রাখবেন, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর সারিটা আমরা চেঞ্জ করবো, যে এটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করে নতুন একটা সারি গঠন করব। কিভাবে গঠন করবো এটা এখানে লিখে দিছে দেখেন। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবেন, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। এটা থেকে উপরটা বিয়োগ করেন, তাহলে b প্লাস c প্লাস 2a মাইনাস, এই যে স্যার এটা থেকে a বাদ দিলেন, তারপরে এখানে b মাইনাস b। এরপরে আবার স্যার 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করেন, তাহলে 1 থেকে 1 বাদ দেন, 0 থাকে। এটা থেকে এটা বাদ দিবেন, তাহলে a মাইনাস b মাইনাস c মাইনাস 2a। আবার এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে c প্লাস a প্লাস 2b মাইনাস b। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আপনার। ওকে, আচ্ছা কলামগুলো একটু দূরে দূরে হয়ে গেছে, একটু সাজাই লিখে দিই। ওকে, পরে স্যার একটু ক্যালকুলেশন করেন। এখানে 1 0 0, এখানে থাকে a, আর নিচে দেখেন এইটুকু ক্যালকুলেশন করলে কি হবে স্যার, a প্লাস b প্লাস c হবে। আর এইটুকু যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে মাইনাস a মাইনাস b মাইনাস c। ওকে, এখান থেকে আচ্ছা যাই হোক, এটা থাকুক। আর এখান থেকে যদি উপরে তো b থাকলোই, b থেকে b বাদ দিলে 0 থাকবে। আর এখানে থাকে কত, a প্লাস b প্লাস c। এই তো স্যার আপনার অঙ্ক হয়ে গেছে প্রায়। এখন যে কাজটা করবেন স্যার, যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর আপনি বিস্তার করে দেন, আপনার অঙ্কটা মিলে যাবে। যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করেন। কিভাবে বিস্তারটা করবেন স্যার আপনি, আমরা যদি দেখেন এই যে আমাদের 1 নাম্বার যে কলামটা আছে, 1 নাম্বার কলামের এখানে 1 আছে, বাকি দুইটা উপাদান যেহেতু 0, সেজন্য আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করব। বিস্তার যদি করি তাহলে 1 এর বিস্তার কত হয় দেখেন, 1 লিখলাম। তাহলে এই কলামটা কাটা যাবে, সরি এই সারিটা কাটা যাবে, এই কলামটা কাটা যাবে, মাঝখানে 4টা উপাদান থাকবে। কি কি থাকে দেখেন, a প্লাস বি প্লাস সি, আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস ইন্টু a প্লাস বি প্লাস সি, আর এখানে 0, এখানে a প্লাস বি প্লাস সি থাকবে। এই তো স্যার। আর এই জিরোর বিস্তার অবভিয়াসলি 0 হবে। এই জিরোর বিস্তার, এই যে আরেকটা 0 আছিল আমাদের, এই জিরোর বিস্তারটাও অবভিয়াসলি কি হবে স্যার, 0ই হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে কি ছিল, 2a, সরি 2 ইন্টু, ওকে স্যার। এখন একটু গুণ করেন তো। এখানে আমরা কিভাবে গুণ করবো স্যার, এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে a প্লাস বি প্লাস সি আর a প্লাস বি প্লাস সি গুণ করলে কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এইভাবে যদি গুণ করেন তাহলে 0-র সাথে যদি এটা গুণ করেন অবভিয়াসলি কি হবে, 0 হবে। তো এখানে 0 লেখার কোনো প্রয়োজন আছে না স্যার, নাই। তাহলে আলটিমেটলি দেখেন তো কত থাকে, a প্লাস বি প্লাস সি হোল কিউব। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ধরনের নির্ণায়ক থেকে আমাদের এই ধরনের ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, আমাদের নির্ণায়ক থেকে এই ক্যাটাগরির ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। পারবো না সবাই স্যার এখন? বলেন স্যার পারবেন কিনা। কোনো সমস্যা নেই স্যার। এই যে এখানে যে চেঞ্জ করছি আমরা, এখানে যে চেঞ্জ করছি দেখেন, এই জায়গার মধ্যে যে আমরা সারি কলামগুলোকে বিন্যস্ত করছি যোগ বিয়োগ করে, এটা আপনি আপনার মন অনুযায়ী করতে পারেন, আপনার মন মর্জি অনুযায়ী করতে পারেন, কিন্তু একটা বিষয় করা যাবে না। যদি আপনি এখানে লিখতেন, সাপোজ আমি এটা দেখাই যে R2 ড্যাশ, এরকম করা যাবে না। কিন্তু দেখেন আমরা এখানে কি লিখছি, R2 ড্যাশ সমান হচ্ছে R2 মাইনাস R1, এটা আপনি লিখতে পারবেন। কিন্তু যদি এটা লিখেন R1 মাইনাস R2, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না। দেখেন এটা চেঞ্জ আছে স্যার এখানে।
আপনি 2 নাম্বার কলাম সারিটা চেঞ্জ করতেছেন নাকি স্যার? এখানেও সেম 2 নাম্বার সারিটা চেঞ্জ করতেছেন। এখানে কি লিখছেন? R2 মাইনাস R1, অর্থাৎ 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করে চেঞ্জ করতেছেন। বাট এই ক্ষেত্রে কি করছেন দেখেন, R1 থেকে R2 বিয়োগ করতেছেন, তার মানে R2 এর সাথে একটা মাইনাস গুণ হয়ে গেল না? সো এই কাজটা আপনি করতে পারবেন না, এছাড়া বাকি সকল কিছু করতে পারবেন। ঠিক আছে, যে সারিটা চেঞ্জ করতেছেন দেখবেন যে সেটার সাথে যাতে কোনো কিছু যোগ বিয়োগ গুণ না হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। ওকে, কনক চৌধুরী, পারভেজ, আতিকুর রহমান, আতাউর রহমান, নীলকমল সাহা, নাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার এর পরে পরবর্তীতে স্যার এই যে সমাধানের যে বিষয়গুলো আছে স্যার, এখানে একটু দেখেন সমাধানের যে বিষয়গুলো আছে, এখানে বলছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এবং হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান। যদি এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের রচনামূলকে থাকে তাহলে আপনাদের এই সমাধান প্রশ্নটা আসবে না, কিন্তু যদি এইগুলা না থাকে তাহলে অবভিয়াসলি আপনাদের এই যে সমাধান যে বিষয়টা আছে, ক্র্যামার রুলস বা নির্ণায়কের সাহায্যে সমাধান কিংবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এটা কিন্তু করতেই হবে 100%। এবং ম্যাট্রিক্সের আরেকটা বিষয় হচ্ছে স্যার বিপরীত ম্যাট্রিক্স বের করা। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স, কিছু পারেন আর না পারেন, দুইটা বিষয় ম্যাট্রিক্স থেকে শিখে রাখবেন, তিনটা বিষয়: সমাধান করা, বিপরীত ম্যাট্রিক্স বের করা, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা। এই তিনটা থেকে একটা বিষয় পরীক্ষাতে আপনার কমন থাকবেই। ঠিক আছে, এখন বিপরীত ম্যাট্রিক্স কেন বললাম? এই সমাধান করতে গেলে আপনার বিপরীত ম্যাট্রিক্স লাগবেই। ঠিক আছে, আচ্ছা, আবার ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এটা সংক্ষিপ্ততা আসবেই। ওকে, সেই জন্য এখন আমাকে একটু বলেন যে আপনাদের এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এবং হচ্ছে ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ অবশ্যই জারিফ, এটা লিখলে কোনো সমস্যা নাই। R3 মাইনাস R1 এটা লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা লিখতে পারবেন না R1 মাইনাস R3। যদি লিখেন যে R3 ড্যাশ সমান R1 মাইনাস R3, এটা কখনো লেখা যাবে না, এটা গ্রান্টেড না। কারণ এই যে সারিটা চেঞ্জ করতেছেন সেটার সাথে দেখেন এখানে একটা মাইনাস গুণ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা চেঞ্জ হবে না। না এরকম কিছু নাই, দেখেন আপনারা এটা লিখলে হবে R3 মাইনাস R1, এটা লিখলে হবে, কিন্তু এই যে এখানে যেটা বললাম যে R3 সমান সমান R1 মাইনাস R3, এটা লিখলে হবে না। এখন আমাকে একটু স্যার বলেন, আহ আচ্ছা তাইজুজ্জামান, ইনশাল্লাহ স্যার। এখন আপনারা আগে বলেন আমাকে স্যার এই দুটো সমাধান পারেন কিনা? পারেন? আপনারা যখন হ্যাঁ বলবেন তখনই আমরা যাব। আচ্ছা, লিঙ্কন প্রধান, তারপর হচ্ছে নীলকুমার সাহা, পারভেজ, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। তারপরে স্যার, ওকে ঠিক আছে, আতিকুর রহমান। এখন স্যার আপনাদের উদ্দেশ্যে আমি এখানে দুইটা ম্যাথ দিচ্ছি। একটু তাড়াতাড়ি আইরে ভাই। আমার একটু বলেন, এখানে আমি আপনাদেরকে দুইটা ম্যাথ দিব। কয়টা ম্যাথ? আহ দুইটা বা তিনটা ম্যাথ এখানে থেকে দেই। 5 এবং 6 এবং 7। এই যে 7 নাম্বার, এটা লিখে রাখেন যে 100% পরীক্ষায় কমন আসবে রচনামূলকের জন্য। 4x² 4x² মাইনাস 6x প্লাস 1 সমান 0, এই সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1/β এবং আলফা মাইনাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এরকম একটা কোশ্চেন, এই কোশ্চেনটা প্রতিবারই পরীক্ষা আসে স্যার, প্রতিবারই। হ্যাঁ, তাহলে আপনারা আমাকে একটু বলেন এই যে 5, 6, 7 এই তিনটা ম্যাথের মধ্যে কোনটাতে সমস্যা আছে বলেন আমাকে স্যার। আচ্ছা, পরিবারের ছোট নবাব নীলকুমার সাহা 5 থেকে 9 পর্যন্ত পারবো। ওকে, আপনাদের এখান থেকে কিন্তু 6 নাম্বারটা আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, 6 এবং 7 যে কোনো একটা পরীক্ষায় পাবেন। 5 নাম্বারটা করাই দেন, 5 নাম্বার। ওকে, আচ্ছা ঠিক আছে। আরো কেউ স্যার? নাহিদুল বলছেন এইগুলো পারবো। ওকে 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 স্যার, এখানে শুধুমাত্র একজন বলছেন যে 5 নাম্বারটা করাই দিতে।
অনেকে বলছেন 4 নাম্বার, আচ্ছা অনেকে বলছেন আবার 7 নাম্বার। জাওয়াদ শাহরিয়ার 6-7 করাই দেন। সবগুলাই করাই দিতে হবে ভাই? সবগুলা করানোর মতো কি সময় আছে বলেন? দু একটা বলেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন একটু দেখাই দিই। আচ্ছা আমি 7 নাম্বারটা আপনাদেরকে করাই দিব, কোনো সমস্যা নাই। 7 নাম্বারটা আমি করাই দিব। আগে চলেন আমরা 7 নাম্বারটাই সলভ করি। আমরা প্রথমত 7 নাম্বারটাই সলভ করি। এখানে কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যে 4x² - 6x + 1 = 0, এর দুইটা মূল আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1/β এবং আলফা মাইনাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। মূল বিশিষ্ট সমীকরণ বের করতে আমাদের বলছে। ওকে স্যার, এখন এটার যেহেতু দুইটা মূল, কি কি মূল দেওয়া আছে, আলফা এবং বিটা, তাহলে কোন সমীকরণ থেকে তার দুইটা মূল দেওয়া থাকলে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে পারি, তাই না স্যার? তাহলে এই সমীকরণটা থেকে আপনি মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল এটা বের করতে পারবেন। পারবেন কিনা স্যার একটু বলেন। এটা বের করতে পারি। আমরা সকলে জানি সকল দ্বিঘাত সমীকরণের মাতৃ সমীকরণ হচ্ছে স্যার এই যে এটা, ax² + bx + c = 0। এটা হচ্ছে মাতৃ সমীকরণ। এই ক্ষেত্রে দুইটা মূলের যোগফল সমান হচ্ছে -b/a, মানে x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। আর গুণফলটা কিভাবে লিখি আমরা বের করি, ধ্রুবক পদ ডিভাইডেড বাই x এর সহগ, অর্থাৎ c/a। এইভাবে কিন্তু স্যার আমরা লিখি। তাহলে এইখানে দেখেন তো কি হবে, এরকম হবে না স্যার, মাইনাস, স্যার x এর সহগটা কত, -6, তার মানে এই যে -6 লিখলাম, -6/4। একটু যদি দেখেন, মাইনাস আর মাইনাস গুণ করলেন প্লাস হয়ে গেল, তারপরে 2 দ্বারা কাটলে উপরে 3 থাকে, নিচে 2 থাকে। আশা করি এটুকু আমরা বুঝছি। এবং আলফা ইন্টু বিটা, গুণফল কি স্যার, ধ্রুবক পদ বা x² এর সহগ, তাহলে 1/4। তাহলে আমরা আশা করি এই যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, এই দুইটা মান যে বের করলাম, এই দুইটা মান আশা করি আমরা সকলে বুঝতে পারছি কেমনে বের করা লাগে, এটা আমরা সকলে জানি। এখন আপনি যখন কোনো একটা সমীকরণ বের করতে যাবেন, একটা সমীকরণ বের করার একটা সূত্র আছে। সমীকরণ বের করার সূত্র হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল সমান 0। এই যে এটা হচ্ছে স্যার মূল সূত্র। আপনি যে কোনো সমীকরণ বের করতে পারবেন, এই জন্য দুইটা বিষয় লাগবে। এক হচ্ছে মূলদ্বয়ের যোগফল লাগবে স্যার, আরেকটা হচ্ছে মূলদ্বয়ের কি লাগবে স্যার, গুণফল লাগবে। তাহলে এখানে আপনার মূল কি কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 1/β, আর এটা হচ্ছে আলফা মাইনাস 1/β। এটা দেওয়া আছে না স্যার আপনার, আছে কিনা? তাহলে এটার প্রথম কাজ হচ্ছে এই দুটার গুণফল বের করবেন। গুণফল যেটা আসবে সেটা এখানে বসাবেন, আর এই দুটার গুণ করে যা আসবে সেটা এখানে বসাবেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা আমি একটু দেখে নেই অঙ্কের ডাকটা কি ঠিক আছে নাকি। হ্যাঁ আমি 7 নম্বরটা দেখতেছি। 7 নম্বরটা হয়তো বা একটু ডাকের সমস্যা থাকতে পারে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ একটু ওয়েট করেন, আমি ডাকটা দেখে নেই। আলফা প্লাস 1/α হবে, আলফা প্লাস 1/α এবং বিটা প্লাস 1/β, এটা হবে। ওকে, এখন মূলদ্বয়ের যোগফল, এখন যোগফল সমান সমান আলফা প্লাস 1/α প্লাস বিটা প্লাস 1/β, যোগফল বের করতেছে ওই দুইটা মূলের। ঠিক আছে, একটু সাজাই লিখেন তো স্যার, আলফা প্লাস বিটা, তারপরে এইভাবে লেখা যায় না, 1/α প্লাস 1/β। এটার মানটা কত স্যার, 2/3, সরি 3/2 লিখলাম। লসাগু করেন স্যার, লসাগু হবে আলফা ইন্টু বিটা, আর উপরে হবে আলফা প্লাস বিটা, একবার লিখে দিলাম। এখানে হচ্ছে 3/2 প্লাস নিচে হয় 1/4 আর উপরে হয় 3/2, বুঝছি? উপরে হয় কত স্যার, 3/2। এখন এই যে এখানে যে আমাদের ভাগ চিহ্ন আছে স্যার, এই যে আমাদের কি চিহ্ন আছে স্যার, ভাগ চিহ্ন আছে, এটাকে যদি গুণ বানাই দেন উল্টে যাবে না, তাহলে গুণ বানাই লিখেন 3/2 ইন্টু 4/1, তাহলে কেটে দেন, এখানে কত থাকবে 2। সো আলটিমেটলি কি আসে আমাদের বলেন তো স্যার, 3/2 প্লাস, দেখেন 3 দুগুণে কত স্যার, 6,
হিসাব যদি করেন 2 লসাগু 3 যোগ 12 সমান 15/2। এই যে স্যার আমরা যোগফল পেয়ে গেছি, যোগফলটা আমরা পেয়ে গেছি। এখন কি দরকার স্যার? গুণফল দরকার। এখন কি দরকার? গুণফল। এই যে স্যার গুণ করবেন দুইটা মূলরে। তো গুণ করলে কি আসবে একটু দেখেন তো স্যার। আলফা ইন্টু বিটা প্লাস আলফা ডিভাইডেড বাই বিটা, এই যে আলফা দ্বারা এটা গুণ করলে আবার কি হবে? প্লাস বিটা বাই আলফা প্লাস 1/আলফা ইন্টু বিটা। এই যে গুণ করেন, গুণ করে ব্র্যাকেটটা তুলেন, তাহলে তো হয় নাকি স্যার? পরে স্যার এই দুইটা যদি একই রকম একসাথে একসাথে লিখেন, হ্যাঁ, আলফা প্লাস আলফা বিটা ইন্টু 1/আলফা বিটা প্লাস এই দুটোর মধ্যে লসাও করেন তো স্যার, লসাও কি হবে? আলফা ইন্টু বিটা, তাহলে এখানে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বুঝছি, আশা করি বোঝার কথা। এটার মান কত স্যার? এটার মান হচ্ছে 1/4। এইখানেও এটার মান কত? 1/4 প্লাস এটার মান কত? 1/4। এখানে একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র লিখলেন, তাহলে এখানে হবে 1/4 প্লাস 4 প্লাস মানগুলো বসান স্যার। এটা মান জানি কত পাইছিলাম স্যার আমরা? 3/2। তাহলে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/4, আর নিচে তো 1/4 আমাদের আছে। বুঝছি, বোঝার কথা নাকি? সো 1/4 প্লাস 4 প্লাস একটু ক্যালকুলেশন করেন তো স্যার, দেখেন কি আসে। তাহলে এখানে হবে 9/4 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1/4। পরে এখানে থাকতেছে আমাদের 1/4 প্লাস 4 প্লাস, দেখেন উপরে যদি লসাগু করেন তার লসাগুটা হয় কত স্যার? 2 লসাগু। 9 বিয়োগ 2 ডিভাইডেড বাই 1/4। যে যেভাবে পারেন একটু হিসাব করেন, সমস্যা নেই। 7/2 1/4। ওই এখানে 4 হবে। তাহলে এই 4 আর এই 4 কাটা যাবে, হ্যাঁ, এই 4 আর এই 4 কাটা, তাহলে এখানে হবে 1/4 প্লাস 4 প্লাস 7। তাহলে এখানে হচ্ছে আপনার ফুল লসাগু 1 যোগ 4 11 44 সমান সমান 45/4। তাহলে এই যে দেখেন স্যার, আপনি গুণফলও পেয়ে গেছেন, আপনি যোগফল গুণফল দুইটাই পেয়ে গেছেন, আপনি যোগফল গুণফল দুইটাই পেয়ে গেছেন। হ্যাঁ, আপনি যেহেতু যোগফল আর গুণফল দুইটাই পেয়ে গেছেন, তার মানে এখন আপনার অঙ্কটা প্রায় কমপ্লিট। ঠিক আছে, তাহলে এখন খালি মান বসাই দিবেন, তাহলে হয়ে গেছে। তাহলে যে কোনো সমীকরণ বের করার সূত্রটা কি পড়ছিলাম? এক্স স্কোয়ার মাইনাস যোগফল, যোগফলটা আমরা কত পাইছিলাম স্যার? 15/2, তাই তো, ইন্টু এক্স প্লাস গুণফলটা কত? 45/4 সমান সমান 0। স্যার এটা লসাগু করেন এখানে, ফোর লসাগু, তাহলে হবে 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। পরে 4 দ্বারা গুণ করে দেন, তাহলে হবে 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। স্যার এই যে এটাই হচ্ছে আপনার আনসার। এই অঙ্কগুলো প্রতি বছর পরীক্ষা আসে স্যার, আপনাদেরও আসবে, কোনো চিন্তার কারণ নাই। সো একটু ভালো করে শিখতে হবে আপনাদেরকে, একটু ভালো করে স্যার শিখতে হবে। হ্যাঁ, আবির দাস, অবশ্যই থার্মোডাইনামিক্সে আপনাদের ক্লাস হবে। একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ও আচ্ছা, জুম আউট করে দিতাম, ঠিক আছে। এখানে তো দুইটা ম্যাথ একই সাথে করাইছি, হ্যাঁ, এই যে স্যার, এই যে এইটুকু।
মোহন, আপনারা কি বলেন যে স্যার ভুল হয়েছে? কোথায় ভুল হবে আমরা বলেন? সকল কিছু তো ঠিক আছে, কোনো জায়গায় ভুল হওয়ার কথা না, ভুল হয় নাই। ও আপনারা বইয়ের আনসার দিকে ভুল বলতেছেন, আপনাদের বইয়ের আনসারই ভুল। ঠিক আছে, আপনাদের বইয়ের আনসারই ভুল। আপনাদের বইয়ে দেখবেন আনসারের মধ্যে এখানে 25 লেখা আছে, হ্যাঁ, এই যে এখানে 25 লেখা আছে, সো 25 হবে না, এখানে 45 হবে। আপনাদের বইয়ের আনসার ভুল আছে। ওকে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আতার রহমান। হ্যাঁ, ঠিক আছে, চলেন স্যার এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন আবার স্যার আমরা একটু প্রশ্নপত্রের দিকে তাকাই। এখন আমি আশা করি 5 নাম্বার এবং 6 নাম্বার আপনারা পারবেন। 5 নাম্বার এবং 6 নাম্বার এখানে কি বলছে স্যার, যে সমীকরণের মূল দুটির একটি অপরটার বর্গের সমান। তার মানে একটা আলফা হইলে একটা আলফা স্কোয়ার, একটা আলফা যদি হয় মানে একটা মূলকে আপনি আলফা ধরলে এটা কি হবে, আলফা স্কোয়ার হবে। এই যে মূল দুইটা পাওয়া গেছেন, তারপর এখান থেকে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান বের করবেন এই সমীকরণ অনুসারে। সিমিলারলি আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণফল বের করবেন, বের করার পরে ক্যালকুলেশন করে দিলে আপনি এখান থেকে পি এর মান পেয়ে যাবেন। আশা করি শুরুটা বুঝে গেছেন আপনারা। এখানে বলে দিয়েছে যে মূল দুটির একটা অপরটার বর্গের সমান, দ্যাট মিন্স কি স্যার, একটা যদি আপনি আলফা চিন্তা করেন তাহলে অবশ্যই আরেকটা কি হবে, আলফা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কি বার করা যাবে, যোগফল বের করা যাবে এবং গুণফল বের করা যাবে। যোগফল আর গুণফল যখন আপনি বের করে ফেলবেন তখন অনায়াসেই এখান থেকে কিন্তু পরবর্তীতে মান আপনি বের করতে পারবেন। ঠিক আছে স্যার, তো আশা করি এটা সম্ভব। এবং উপরটা সেম একই নিয়মের স্যার, দেখেন এখানে বলছে একটা মূল অপরটার বর্গের সমান, দ্যাট মিন্স একটা যদি আলফা হয় তাহলে অপরটা কি আলফা স্কোয়ার। সেখান থেকে যে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান বের করেন, আলফা ইন্টু আলফা স্কোয়ারের মান বের করেন, বের করে ফেলেন। এই তো স্যার, এইগুলো আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে স্যার, এখন এই 9 নাম্বারটা কে কে পারবেন আমার একটা বলেন। ঠিক আছে, সবগুলা ভাই করাই দিলে মানে আজকে সারা রাত যদি ক্লাস সম্ভব না ভাই, কিছু নিজেরা একটু প্র্যাকটিস করেন। আমার দ্বারা তো সবগুলা করানো সম্ভব না, যেগুলো বেশি সমস্যা হবে আপনাদের আমি সেগুলাই সলভ করে দিব। ঠিক আছে, যেগুলো আপনাদের সমস্যাটা বেশি হবে স্যার আমি সেটাই করে দিব। এটা আপনাদের বোঝা দরকার, হ্যাঁ, যেগুলো আপনাদের বেশি সমস্যা হবে আমি সেটা আপনাদেরকে সলভ করে দিব। এখন বলেন এই 9 নাম্বারটা পারবেন কিনা, জটিল সংখ্যার এই অঙ্কটা পারবেন কিনা। আচ্ছা, পারবেন সব কয়টা, ঠিক আছে স্যার, তাহলে এটা আমরা এখন স্কিপ করতে পারি, পরবর্তী অধ্যায়ে যাই আমরা, পরবর্তী পেজে। স্যার এইখান থেকে 10 নাম্বার, এটা মনে করেন যে পরীক্ষায় আসার মতো আস হ্যাঁ এসে পড়ছে এরকম একটা বলতে পারি আমরা। এই যে এখানে যে 10 নম্বর ম্যাটটা দেওয়া আছে, এই 10 নম্বর ম্যাটটা সবাই একটু দেখেন। পারবেন কিনা স্যার একটু বলেন। হ্যাঁ, আতর রহমান অবশ্যই 9 নাম্বারটা অনেক সহজ ছিল। এখন বলেন 10 নাম্বারটা আমরা কে কে পারবো, যদি না পারেন তাহলে স্যার আমার সাথে সাথে একটু দেখেন। আশা করি এই 10 নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, আমরা এখন এই 10 নাম্বারটা সলভ করবো। ঠিক আছে, যদি কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান পি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে 4p² - q² সমান সমান এক্স প্লাস পি প্লাস ওয়াই বাই কিউ। এই যে এটা, ঠিক আছে, তো এটা আমাদেরকে দেখাইতে হবে নাকি স্যার? তো এটা খুবই সহজ একটা অঙ্ক, চলেন আমরা এটা একটু সলভ করে ফেলি। আমাদের এখানে বলা আছে, কি বলা আছে স্যার, যে কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান সমান পি প্লাস আই কিউ, এটাই তো দেওয়া আছে আমাদের নাকি স্যার? এখন আপনার প্রথম কাজ হচ্ছে উভয় পাশে গণ করা, এই পাশেও গণ করেন এবং এই পাশেও আপনি গণ করেন। গণ করার পরে দেখেন এই কিউব রুট কাটা যাবে, কাটা যাওয়ার পরে এখানে থাকবে শুধুমাত্র এক্স প্লাস আই ওয়াই, আর এই পাশে কি থাকবে, সূত্র পরে স্যার এ কিউব প্লাস বি কিউবের, তাই না? তাহলে এখানে সূত্রটা কি হবে, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a² প্লাস বি কিউব, তার মানে আই কিউব দিয়া হোল কিউব।
তারপরে স্যার এখানে যা আছে তাই থাকুক, একটু এই পাশে ক্যালকুলেশন করেন। পি কিউ প্লাস আই ইন্টু 3p² একটু সাজাই লিখলাম। এখানে গুণ করলে কি হয় স্যার? I² Q², তাই না? দেখেন এটা গুণ করে লিখেন আপনারা, 3p I²Q², এখানে কি হবে? I³ Q³ হবে। এখন আমরা যদি স্যার এখানে I² এর মানটা বসাই দিই, এখানে আমরা যদি I² এর মানটা বসাই, তাহলে কি আসে দেখেন তো স্যার? তাহলে I² এর মান হচ্ছে -1, যদি এখানে -1 বসাই দেন তাহলে এখানে কিন্তু হবে -1 দ্বারা গুণ করেন এটাকে, তাহলে -3p² ঠিক আছে। আর এখানে আমরা সকলে জানি I³ এর মান হচ্ছে -i, হ্যাঁ, I³ এর মানটা হচ্ছে -i, তাই তো? তাহলে I³ এর মান যদি এখানে -i বসান তাহলে এখানে এরকম হয় না, -i×Q³। এখন I যুক্ত যারা আছে তাদেরকে একসাথে লিখেন, I বিহীন যারা আছে তাদেরকে একসাথে লিখেন। তাহলে I বিহীন আছে কে কে বলেন তো? এখানে p³ এইটা, এবং এই যে এটা হচ্ছে I বিহীন, আর এইটা আর এটা হচ্ছে I যুক্ত, তাই না? তাহলে এদেরকে একসাথে লিখেন। বুঝতে পারছি? এখন জটিল সংখ্যার একটা ধর্ম অনুযায়ী, জটিল সংখ্যার একটা ধর্ম আছে যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সমান এবং কাল্পনিক সংখ্যাটা কাল্পনিক সংখ্যার সমান। এই পার্টটা হচ্ছে বাস্তব, এই পাশে এটা হচ্ছে বাস্তব। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে কাল্পনিক সংখ্যার শর্ত অনুযায়ী, কাল্পনিক সংখ্যার শর্ত অনুযায়ী, কাল্পনিক সংখ্যার শর্ত অনুযায়ী, সুতরাং x is equal to p³ minus 3p² আচ্ছা, এবং এটা হচ্ছে এই পাশে কাল্পনিক অংশ মানে IY, আর এই পাশে কাল্পনিক অংশ হচ্ছে এই যে এইটুকু I ইন্টু, স্যার একবার I কমন নিয়ে নিলাম, হ্যাঁ। এখন উভয় পাশ থেকে I আর I কেটে দেন, তাহলে এখানে কি থাকবে? y সমান সমান 3p² Q মাইনাস Q। একটা কাজ করেন স্যার, দেখেন এই পাশ থেকে কিউটা কমন নেওয়া যায়, তাহলে কিউ যদি কমন নেন তাহলে এখানে থাকবে 3p² মাইনাস Q²। এখন কিউটা যদি এই পাশে নিয়ে আসেন তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে y/q হবে সমান হচ্ছে 3p² মাইনাস Q²। এটা দেন 2 নং সমীকরণ। আর এই পাশে সিমিলারলি একই কাজ করেন, এখান থেকে পিটা কমন নেওয়া যায়, তাহলে পি যদি কমন নেন সেক্ষেত্রে থাকবে p² মাইনাস 3q², ঠিক আছে। এখন পিটা যদি এই পাশে নিয়ে আসেন তাহলে হবে x/p সমান হচ্ছে p² মাইনাস 3q²। স্যার এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই যে আমাদের 1, এই যে আমাদের 2, ঠিক আছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা যদি যোগ করে ফেলি, এই 1 নাম্বার এবং আমরা যদি 2 নাম্বার কি করি স্যার? যোগ করে ফেলি, তাহলে দেখবো এখানে আমাদের প্রমাণটা মিলে গেছে। তাহলে এই কথাটা লিখেন যে 1 আর 2 যোগ করে পাই। স্যার এটা 1 নাম্বার, হ্যাঁ, 1 প্লাস 2 হতে পাই। সো x/p is equal to p² মাইনাস 3q², আর এটা হবে y/q সমান হচ্ছে 3p² মাইনাস q²। যোগ করেন, যোগ করলে কি হবে স্যার? x/p প্লাস y/q সমান সমান, দেখেন তো এখানে p² কয়টা থাকে? 4p² না? এখানে q² কয়টা হয়ে যায় স্যার? মাইনাসে 4টা q² হয়ে যায়। এখানে যদি 4টা কমন নেন তাহলে থাকবে 4p² মাইনাস q²। স্যার এটাই তো আপনাকে দেখাইতে বলছে নাকি? এটাই তো আপনাকে দেখাইতে বলছে। পারবো স্যার? আশা করি পারার কথা, নাকি বলেন স্যার? এই যে স্যার আপনার অঙ্ক। ওকে, আশা করি এটা ক্লিয়ার, এবং এটা আশা করি সবাই পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকে বলছেন 12 থেকে 15 day পর্যন্ত করান। ঠিক আছে স্যার, 12 থেকে 15 এখনই লাফ মেরে চলে যাব। একটু আপনাদেরকে দেখাই যায় যে আপনারা রচনামূলক কোন কোন প্রশ্নগুলো করবেন, একটু দেখাই যায় আপনাদেরকে, হ্যাঁ।
আমার শরীরটা খুবই খারাপ, আমি অসুস্থ মানুষ, তারপরেও আপনাদেরকে যতটুকু সম্ভব, দেখেন আসলে আপনাদের কপালটা একটু খারাপ বা আপনারা দুর্ভাগা বলা চলে। কারণ এই সময়টাতে আপনাদের বড় ভাই যারা ছিল, যারা আপনাদের আগের ব্যাচ গুলা ছিল, তারা কিন্তু প্রচুর লাইভ ক্লাস পাইছে, এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমি এই বিষয়গুলো তাদেরকে কমপ্লিট করে দিয়েছি। বাট এইবার দেখেন, আমি অসুস্থ থাকার কারণে আপনাদেরকে হয়তো বা ওইভাবে আমি ক্লাস নিতে পারি নাই, যার কারণে কিন্তু আপনারা একটু হইলেও মানে তাদের সাথে কম পাইছেন, তাই না? তো যাই হোক, একটু নিজেরা চেষ্টা করবেন। আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকতাম তাহলে অবশ্যই আপনাদের আরো বেশি ক্লাস নিতাম, এবং আপনাদের এই গ্যাপ গুলো থাকতো না। স্যার বিন্যাস থেকে ম্যাথমেটিক্স, এটা কোনো বিকল্প নাই, এটা থাকবে, হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স এর যে অঙ্কটা আছে, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করা, এবং কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, কতগুলোতে দুটি এম শেষে থাকবে। এই যে যে স্যার আমাদের ম্যাথমেটিক্স এর যে বিন্যাসটা, এটা করে ফেলবো আমরা। ওকে। আর এই যে আমাদের 16, 17, 18, এই তিনটা অঙ্ক থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে, একটা থাকবে। স্যার এখানে কিন্তু আরেকটা প্রমাণ আছে, আমাদের মনে আছে প্রমাণটা? বলেন তো। প্রমাণটা কিন্তু এরকম, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান সমান এন প্লাস ওয়ান সি আর। যদি সমাবেশ থেকে এই তিনটার একটা না আসে, এই তিনটার একটা যদি না আসে পরীক্ষায়, মানে এই ধরনের অঙ্ক যদি না আসে, তাহলে নিশ্চিত থাকেন আপনার এইটা পরীক্ষা আসবে। সমাবেশ থেকে এই দুই ক্যাটাগরির প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, হয় এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে, নয়তো বা এটা থাকবে স্যার পরীক্ষায়। আউট করে দিলাম প্রশ্ন। এরপরে কি পারবেন না স্যার আপনারা বলেন? আচ্ছা, অনেকে বলতেছেন স্যার প্রমাণটা করাই দেন না। আচ্ছা স্যার, চলেন আমরা এই প্রমাণটা করাই দিচ্ছি, সমস্যা নেই, আমি আছি, হ্যাঁ। চলেন স্যার এই প্রমাণটা করে দিই, কিন্তু আপনাদেরকে যেগুলো বলতেছি স্যার এটা করে নেবেন, হ্যাঁ, দয়া করে এটা করে নেবেন, পরীক্ষার জন্য কাজে লাগবে স্যার। এই যে ম্যাথমেটিক্সটা করবেন, এই তিনটা তিনটা থেকে একটা করলে চলবে, মানে সবগুলা সেম নিয়ম, আর এগুলো অনেক করছি আমরা। আর এটা হচ্ছে সার্বজনীন অঙ্ক, হ্যাঁ। এটা প্রতি বছর পরীক্ষা আসে সার্বজনীন। এখন কথা হচ্ছে স্যার, যদি কোনো কারণে আমাদের এই অঙ্কটা না আসে, যদি কোনো কারণে আমাদের পরীক্ষায় এই অঙ্ক না আসে, 20 নাম্বারটা না আসে, তাহলে 19 নাম্বারটা অবশ্যই আসবে। কথা কি বুঝতে পারছেন? যদি কোনো কারণে আমাদের 20 নাম্বারটা মিসিং হয়ে যায়, এটা ধরুন প্রতিবারই আসতেছে, এখন এই বছর যদি গ্যাপ দেয় আপনাদেরকে, তাহলে অবশ্যই এই 19 নাম্বারটা পরীক্ষায় দিবে। আচ্ছা, তারপরে স্যার এই যে এখানে 22 নাম্বারের যে প্রমাণটা স্যার, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে, এটা 100% থাকে। ঠিক আছে, 100% থাকে। রাইমা ইসলাম, অবশ্যই ভাই 14 15 করাবো, চিন্তা করেন না, আমি এখনই যাবো, একটু দেখাই দিচ্ছি, এবং এই প্রমাণটা করাই, প্রমাণটা করানোর পরে আমরা চলে যাবো 14 নম্বর এবং 15 নম্বর অধ্যায়ে। স্যার এই প্রমাণটা একটু দেখি আমরা নাকি। আমাদের প্রমাণটা কি বলছে আগে একটু দেখে রাখেন। এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান হচ্ছে এন প্লাস ওয়ান সি আর। এটাই তো প্রমাণ করতে বলছে নাকি? ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কাজটা শুরু করি। স্যার এনসিআর এর সূত্রটা কি বলেন তো? এনসিআর এর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস, এই পাশে সেম সূত্রটা লিখেন। এনসিআর এর সূত্র কিন্তু স্যার এইটা, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, মানে এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন কি হবে বলেন তো? উপরে হবে অবভিয়াসলি এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল হবে উপরে, আর নিচে কি লিখবো আমরা? আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস, এটা থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে মাইনাস আর প্লাস ওয়ান হবে। একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, আশা করি সবাই ধরতে পারতেছে। কারণ এটা থেকে এটা তো বিয়োগ ফল হবে না, এই দেখেন আমরা যেমন এখানে কি লিখছি যে এটা থেকে এটা বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল দিচ্ছি, তাহলে এখানে তো আপনি এটাই করবেন,
এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করে ফ্যাক্টরিয়ালটা দিবেন, তাই না? তাহলে n থেকে যদি r মাইনাস ওয়ান বিয়োগ করেন তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে না? আচ্ছা, এখন এখানে থেকে কি কি কমন নেওয়া যায় স্যার একটু দেখেন আপনারা। একটু সাজাই গোছাই লেখার এখানে একটা প্ল্যান আছে, আমরা একটু সাজাই গোছাই লিখি স্যার, পরবর্তীতে কমন নিই। n ফ্যাক্টরিয়াল, যেমন আমরা r ফ্যাক্টরিয়ালকে চাইলে, r ইন্টু r মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এই r ফ্যাক্টরিয়ালকে চাইলে আপনি r ইন্টু r ফ্যাক্টরিয়াল লিখতে পারেন। এটা যাদের ফ্যাক্টরিয়ালের ধারণা কম তাদের একটু প্রমাণটা বুঝতে কষ্ট হবে, এগুলোর উপর আমি অনেক ক্লাস করাইছি। এবং এটা যেভাবে আছে এটা এইভাবে রাখেন, এটাতে কোনো চেঞ্জ করার দরকার নাই। পরে এখানে যা ছিল তাই, এখানেও যা ছিল তাই, আর মাইনাস ওয়ান। দেখেন এই যে এটা যেটা আছে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার এগুলো আসলে কিভাবে লিখেন, আমি একটু ব্যাখ্যা দিই স্যার চলেন। যেমন এখানে যদি 7 ফ্যাক্টরিয়াল থাকে আপনি চাইলে এটাকে লিখতে পারবেন 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। কথা বুঝতে পারছেন? তার মানে দেখেন পরেরটা কি হয়েছে, এরকম বা হয়েছে না, 7 ইন্টু 7 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এরকম হয়েছে না স্যার? যদি এখানে থাকে n ফ্যাক্টরিয়াল, এটাকে চাইলে আপনি লিখতে পারবেন n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? যদি এরকম থাকে n মাইনাস 1 n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এটাকে লিখতে পারবেন n ইন্টু n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টরিয়াল। আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যা এক বিয়োগ থাকে আর কি, মানে এক কম থাকবে। তাহলে আগেরটা কি ছিল, প্লাস ওয়ান ছিল, এখন এক বিয়োগ করলে কি প্লাস ওয়ানটা চলে যাবে না, শুধু এন থাকবে না? তো সেই জন্য তো স্যার এই যে এটা হবে। তো সেইভাবে মূলত আমরা এখানে এই কাজটা করছি। এখন দেখেন অনেকগুলো কমন নেওয়া যায়, সেই কমন গুলো নিয়ে নেন। এখানে এন ফ্যাক্টরিয়াল, এখানেও এন ফ্যাক্টরিয়াল আছে, তাহলে আমরা এন ফ্যাক্টরিয়ালটা কমন নিলাম। পরে স্যার কি কমন যায়, আর এখানে দেখেন আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এই যে আমাদের আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল নিলাম। তারপরে আবার এখানে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এই যে আমাদের n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আমরা এই বিষয়টাকে কমন নিলাম। হ্যাঁ, তারপরে কি থাকবে এখানে, শুধু থাকে এখানে 1 বাই আর, আর এখানে থাকে 1 বাই n মাইনাস আর প্লাস, এরকম থাকে। এখন এই জায়গায় লসাও করেন স্যার, লসা করলে হবে আর ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান। যদি লসা করেন তাহলে হবে n মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর। এইটা এটা কাটা যাবে, উপরের সাথে থাকবে শুধুমাত্র n প্লাস ওয়ান, না নিচে থাকবে আর ইন্টু n মাইনাস আর প্লাস। ওকে, আর এই পাশে যা ছিল তাই লিখে দেন। প্রমাণ হয়ে গেছে স্যার অলরেডি। হ্যাঁ, প্রমাণটা অলরেডি হয়ে গেছে। এখন যদি দুইটা গুণ করেন স্যার, দুইটা যদি আপনি কি করেন, গুণ করেন নাকি, গুণ করলে কি হবে একটু দেখেন তো। উপরে যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে n প্লাস ওয়ান আর এখানে আছে n ফ্যাক্টরিয়াল, গুণ করলে কি হবে বলেন তো, এরকম হবে না, n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টরিয়াল। এই যে দুইটা গুণ করছি স্যার, এটা হয়েছে। নিচে গুণ করেন স্যার, নিচে গুণ করলে দেখেন তো কি হয়, আর ইন্টু একসাথে লিখি আর কি আমরা, হ্যাঁ সবগুলো তো গুণ করবো, তাহলে দেখেন তো এরকম ভাবে লেখা যায় কিনা, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তারপরে এটার সাথে এটা লিখেন, এটা আমরা একটু আগে লিখি, n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এই যে স্যার, এখন মনে আছে কি স্যার একটু আগে কি লিখছিলাম, যে n প্লাস ওয়ান ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়ালকে কি লেখা যায় স্যার, n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টরিয়াল। তাহলে এটার পরিবর্তে কি স্যার এটা লেখা যাবে না, একটু আগে বলে দিয়েছিলাম আমি। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তো এই জায়গায় এটা লিখেন n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর এখানে বলেন তো স্যার কি হবে, আর ইন্টু আর মাইনাস ওয়ান, তার মানে আর ফ্যাক্টরিয়াল। আর এখানে একটু সাজাই লিখতে হবে। হ্যাঁ, এটাকে চাইলে স্যার আমরা এইভাবে লিখতে পারি, দেখেন n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ওকে, কারণ আমরা কিন্তু এইটার সমান এইটুকু লিখছিলাম, মনে আছে স্যার,
আমরা n মাইনাস আর প্লাস ওয়ান এই ফ্যাক্টোরিয়ালটা সমানই কিন্তু স্যার এটা লিখছিলাম, তাহলে এটার পরিবর্তে তো এটা লিখাই যায়। আবার এটা ভেঙেই কিন্তু এটা লিখছিলাম, তাহলে এটার পরিবর্তে তো আমরা এটা লিখতে পারি নাকি? একদম সহজ স্যার, আগে যে ভাঙছেন এখন উল্টা কাজটা করবেন আর কি। এখন দেখেন n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটাকে একটু সাজাই লিখেন n প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, খালি প্লাস ওয়ানটা আগে লিখে ফেলেন। এখন আমরা যে জানি এনসিআর এর যে সূত্রটা n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রের মতো করে একটু চিন্তা করেন তো স্যার। এখানে n বলতে কিন্তু n প্লাস ওয়ান, আর বলতে আর, তাহলে দেখেন n ফ্যাক্টোরিয়াল এই যে আমাদের n ফ্যাক্টোরিয়াল, বাই আর ফ্যাক্টোরিয়াল এই যে আর ফ্যাক্টোরিয়াল, এখন n বলতে কত n প্লাস ওয়ান, এই যে দেখেন n প্লাস ওয়ান, তাহলে এই দুটোর বিয়োগফল হয় না? হয়েছে স্যার এখানে বিয়োগফল এই দুটার, তাহলে এটাকে স্যার আমরা এইভাবে লিখতে পারি না n প্লাস ওয়ান সি আর, তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড নাকি? সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। যাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে প্রপার আইডিয়া নাই তাদের হয়তোবা এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। যাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে প্রপার আইডিয়াটা নাই তাদের এটা বুঝতে একটু সমস্যা হবে স্যার, এইটুকু আর কিছু না। ওকে, তাহলে এই যে সমাবেশ আমাদের শেষ, বিন্যাস আমাদের শেষ, চলেন স্যার এখন পরবর্তী দিকে যাই। আচ্ছা, এটা তো আমরা করলাম স্যার, এইগুলো তো আমরা কালকেই বলে দিয়েছিলাম, আমি এইগুলো আপনাদেরকে কালকেই বলে দিয়েছিলাম, এইগুলো আমি কালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম। যেমন আমি এখানে আপনাদেরকে বলি 32 33, তারপরে হচ্ছে স্যার তারপরে স্যার এই যে এটা করতে পারেন 40 নাম্বার, ঠিক আছে। আর এখানে 27 28 29, এই তিনটা থেকে একটা, এই দুইটা থেকে যে কোনো একটা, এবং বৃত্ত থেকে যে কোনো একটা বলতে পারেন। হ্যাঁ অবশ্যই স্যার, এখন আমরা 13 14 15 করাবো। 13 নম্বর থেকে স্যার এখন আমরা একটা অঙ্ক সলভ করি, চলেন। 13 নম্বর অধ্যায় থেকে দেখেন এখানে তিনটা রচনামূলক দেওয়া আছে, যেটা আমি কালকে দিয়ে দিয়েছিলাম, 31 32 এবং 33, দেখতে পাচ্ছেন স্যার? দেখেন স্যার। আচ্ছা, আপনাদের তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই স্যার, এই যে ত্রিভুজের যে সমাধানগুলা, এইগুলা পারেন কিনা একটু বলেন আমাকে। যেমন এই যে 28 নাম্বার বলেন কিংবা 29 নাম্বার বলেন, এইগুলা কি আপনাদের কোনো সমস্যা আছে কিনা? এগুলাতে কিন্তু পরীক্ষায় থাকবে, হয়তো বা এই প্রমাণটা থাকবে। আর একটা প্রমাণ কিন্তু কালকে স্যার অ্যাড করছিলাম, মনে আছে? হয়তো বা এই প্রমাণটা থাকবে, কালকে একটা দুইটা প্রমাণ দিছিলাম, এই একটা প্রমাণ দিছিলাম, লগে আর একটা প্রমাণ দিছিলাম। তারপরে এই যে এই দুটো সমাধানের, ত্রিভুজের সমাধানের যে কোনো একটা অঙ্ক থাকতে পারে পরীক্ষায়, হয়তো প্রমাণ আসবে না, তো এই ত্রিভুজ সমাধানের অঙ্ক আসবে। আমি বারবার বলে দিচ্ছি, এই অধ্যায়টা থেকে একটা রচনামূলক থাকবেই। 12 নম্বর যে অধ্যায়টা আছে এখান থেকে একটা রচনামূলক থাকবেই, সেটা হইতে পারে এখানে যে প্রমাণগুলো আছে এই ক্যাটাগরিতে প্রমাণ একটা দেওয়া আছে। এখানে আরো কিন্তু কয়েকটা প্রমাণ দিয়েছিলাম আমি, মনে আছে কিনা বলেন? যে 10 c minus a divided by 2 is equal to c plus a by c minus a into cot b by 2, এরকম প্রমাণটা, হ্যাঁ হয়তো বা একটু মিস্টেক থাকতে পারে দেখেন, বাট প্রমাণটা এরকম। এরকম একটা প্রমাণ কিন্তু আমি গত ক্লাসে করাই দিয়েছিলাম। তো এই প্রমাণটা আরেকটা প্রমাণ যদি পারেন শিখে নেবেন, সেটা হচ্ছে a by sin a সমান সমান b by sin b সমান সমান c by sin c সমান 2r। 2r দিয়েও শিখতে পারেন অথবা 2r বাদ দিয়েও শিখতে পারেন, কথা বুঝতে পারছি? তো এই অধ্যায় থেকে এই টোটাল 5টা অঙ্ক হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই 5টা থেকে যে কোনোটা অঙ্ক পরীক্ষায় থাকবে। যারা 100% কমন চান তারা এই 5টা অঙ্ক করেন, একটা একটা পরীক্ষায় কমন থাকবে, কথা বুঝতে পারছি? আচ্ছা, 33 নাম্বারটা করে দেন। ওকে ঠিক আছে স্যার, করে দিচ্ছে, কোনো সমস্যা নাই।
আমরা 33 নাম্বারটা এখন সলভ করবো। আমরা 32 এবং 33 এই দুইটা চলুন একটু সলভ করি। 32 নাম্বারটা সলভ করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহিদুজ্জামান অবশ্যই আমাদের ক্লাস রেকর্ড থাকবে। রাকিব 14 থেকে 10 থেকে 14 বাদ দিছি তো? না স্যার, এখানে বাদ দিয়েন না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, এই যে কালকে বলছিলাম 12, 13, 14, 15 এই লাস্টে যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় থেকে 3টা রচনামূলক থাকবে, 3টা সংক্ষিপ্ত, 3টা অতি সংক্ষিপ্ত। তাহলে চিন্তা করেন আপনার মার্কসটা কত হচ্ছে? রচনামূলক হচ্ছে 24, তারপরে সংক্ষিপ্ত যদি 3টা হয়, অতি সংক্ষিপ্ত যদি 3টা হয়, তাহলে চিন্তা করেন প্রায় 30-এর উপরে মার্কস না? তাহলে 30-এর উপরে মার্কস কিন্তু লাস্টের এই 4টা অধ্যায় থেকে থাকবে। অনেকে বলছেন 27 নাম্বার প্রবলেম। 27 নাম্বার কেন প্রবলেম ভাই? এটা তো একদম সহজ। একটা ত্রিভুজ অঙ্কন করবেন, অ্যাপোলোনিয়াসের সূত্রটা লিখবেন, হয়ে গেছে। আচ্ছা জারিফ, ঠিক আছে চলেন এটা একটু করাই দিই। 27 নাম্বারটা এটা থেকে সলভ করি। হ্যাঁ দেখেন, 27 নাম্বার আপনাদেরকে কি প্রমাণ করতে বলছে আগে এটা খেয়াল করেন। cos a সমান সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এটা তো আপনাকে প্রুফ করতে বলছে নাকি স্যার? বলেন হ্যাঁ। এখন আমরা এই ক্ষেত্রে একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু। এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ, মানে বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ। তারপরে সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে সি, বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে বি। এইভাবে বাহুগুলা চিহ্নিত করবেন। তারপরে স্যার আমরা বি থেকে একটা লম্ব টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করে, এডি। এখন এই ত্রিভুজে, এই যে আমরা এবিসি ত্রিভুজটা এখানে চিন্তা করতেছি, এই ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের একটা উপাদ্য আছে। এটা যারা 9-10 হায়ার ম্যাথ পড়ছেন তারা হয়তো বা জানার কথা। তো যারা নাও যদি জানেন সেক্ষেত্রে আমি একটু উপাদ্যটা আবার বলতেছি, শুনেন ভালো করে। উপাদ্যটা হচ্ছে এরকম: ত্রিভুজের যে কোনো একটি বাহুর, ভালো করে শুনবেন কিন্তু, ত্রিভুজের যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ওকে, প্রথম কথা হচ্ছে এটা, ত্রিভুজের যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা ত্রিভুজের যে কোনো একটা বাহু চিন্তা করলাম বিসি, তাহলে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এটার বর্গক্ষেত্র কি হবে? এটাকে যদি এক বাহু ধরি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে বিসি স্কয়ার। ওকে, সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বাকি দুইটা বাহু কি ছিল আপনার? বাকি দুইটা বাহু ছিল, একটা ছিল এসি আর একটা ছিল এবি। তাহলে এখানে কি লেখা যায় না যে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার মাইনাস যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু। তাহলে যে কোনো একটা বাহু আমরা কি নিতে পারি? এখানে যে কোনো একটা বাহু হচ্ছে এসি, যে কোনো একটা বাহু এখানে কি নিলাম? এসি নিলাম। এবং অপর যে বাহুটা আছে, আপনি একটা বাহু নিছেন কি এখানে বলেন তো? এসি। তাহলে আরেকটা বাহু কি ছিল? এবি ছিল না? তাহলে এবি বাহুটার লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ কিন্তু স্যার এই যে এডি। তাহলে যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের বিয়োগফলের সমান। উপপাদ্যের যে হেডিংসটা, এটাই 3 থেকে 4 লাইন। ঠিক আছে, সেই জন্য একটু কঠিন মনে হইতে পারে, বাট বিষয়টা কিন্তু আমি খুব সহজ উপস্থাপন করছি। আমি আবার বলতেছি, ত্রিভুজের যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে একটা বাহু চিন্তা করলাম আমরা বিসি, তাহলে বিসি স্কয়ার সমান সমান অপর দুইটা বাহু, অপর দুইটা বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। তো এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অঙ্কন করেন বা একটা বাহু ধরে যদি বর্গক্ষেত্র চিন্তা করেন, তাহলে তাদের ক্ষেত্রফলটা হবে এসি স্কয়ার ইন্টু এবি স্কয়ার। ঠিক না? ক্ষেত্রফলটা সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে এই এবিটাকে যদি একটা বাহু ধরেন তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এবি স্কয়ার। এসিটাকে যদি বর্গের একটা বাহু চিন্তা করেন তার ক্ষেত্রফল কি হবে? এসি স্কয়ার মাইনাস যে কোনো একটা বাহু, আমরা যে কোনো একটা বাহু নিলাম এসি, যে কোনো একটা বাহু কি নিলাম স্যার? এসি। এবং আরেকটা বাহু ছিল এই যে এবি ছিল, তাই না? এবি এর লম্ব বিক্ষেপ কিন্তু স্যার এই যে এডি।
তাহলে এসি এবং এই এডি, এই দুইটা দ্বারা যদি একটা আয়ত অঙ্কন করেন, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের বিয়োগফলের সমান। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আপনারা সরাসরি লিখে নেবেন যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই, এটা লিখা এরকম করে লিখে দিবেন। ঠিক আছে, জাস্ট এই লাইনটা লিখলে হবে, অত কিছু লিখতে হবে না। এখন বিসি এর মান কত বলেন তো? এ, তার মানে এখানে লেখা যায় স্কয়ার সমান সমান এসি মানে বি, তার মানে বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2। এসি মানে হচ্ছে বি, আর সরি এবি না, তো এখানে হবে এডি। এডির মান বের করতে হবে। এখন আপনি এবিডি ত্রিভুজটা একটু চিন্তা করেন তো। এবিডি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এ cos এ কোণ, এই যে কোণ এটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অত্রিভুজ। আমরা cos সমান কি জানি? ভূমি বাই অত্রিভুজ। ভূমিটা কত এখানে? এডি না? তাহলে এডি বাই অত্রিভুজটা হচ্ছে এবি। সো cos এ আর আর যদি গুণ করেন এখানে, তাহলে এডি সমান সমান হচ্ছে এবি cos এ। বুঝতে পারছি আশা করি। তাহলে এডির মান কিন্তু স্যার এই যেটা, তাহলে এডির মানটা এখানে বসাই দেওয়া যায় না স্যার বলেন তো? বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2b ইন্টু এবি cos এ, 2 সরি বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2b। এবির মান দেখেন স্যার সি, তাহলে 2bc cos এ, আর এই পাশে কি ছিল? স্কয়ার ছিল। স্যার একটু এখন চেঞ্জ করে লিখেন তো, সাইডটা চেঞ্জ করে লিখেন, তাহলে তো মিলে গেছে নাকি? পরে সাইডটা যে সাইড চেঞ্জ করে লিখেন, মানে যে 2bc এ bc cos এ, এটাকে এই পাশে নিয়ে আসলেন, a স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলেন, তাহলে কি হবে স্যার? এরকম হবে না বলেন তো? 2bc, তাহলে এখানে কি হচ্ছে স্যার? এই যে 2bc cos এ এই পাশে আসলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তারপরে দেখেন তো cos এর সমান কি আসে? প্রমাণ হয়েছে স্যার। এটা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখাইলাম, কিন্তু পরীক্ষার মধ্যে যদি বলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখাও যে, তাহলে কিন্তু স্যার আরো যে দুইটা ত্রিভুজ আছে, একটা সূক্ষ্মকোণী, এটা তো আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাইলাম, তাহলে আপনাকে অবশ্যই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাইতে হবে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দেখাইতে হবে। এটা মাথায় রাখেন। কথা বুঝতে পারছেন? যদি এরকম কথা বলে যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার মধ্যে যদি এটা বলে যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কিন্তু স্যার এখানে আমরা শুধুমাত্র সূক্ষ্মকোণীটা দেখাইছি, তাহলে আপনাকে স্থূলকোণী এবং হচ্ছে সমকোণী এটাও দেখাইতে হবে। হ্যাঁ, রফিকুল বিশ্বাস, না বোঝার কি আছে রে ভাই? প্রথম লাইনটা যদি বুঝেন, প্রথম যে লাইনটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটা বুঝলে হয়ে গেছে, আর কিছু লাগবে না। আর আপনি যদি না বুঝে থাকেন, ক্লাস শেষ হলে ক্লাসটা দেখে নিয়ে থাকবে, পরবর্তীতে একটু রিভাইন্ড করে দেখে নেন। হ্যাঁ তানভীর ভাই, একটু পরবর্তীতে ক্লাসটা দেখে নেন এটা। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, সেই জন্য যদি অসুস্থ না থেকে সুস্থ থাকতাম তাহলে অবশ্যই বুঝে দিতাম। শেষ করতে হবে। না বাদ দিয়েন না ভাই, এটা বাদ দিয়েন না, তো বিপ্লব এটা বাদ দিয়েন না, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে, যদি এটা চলে আসে পরে কি করবেন? এখন এখানে আমরা 32 নম্বরটা সলভ করি। দেখেন 32 নম্বরটা কি বলছে। এখানে 32 নম্বরটা দেখেন স্যার, 32 নম্বরটা বলছে যদি এ সমান 25, বি সমান 54 এবং ডি সমান যদি 32, বিন্দু তিনটি এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক বের করো এবং এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। দেখেন স্যার এটা কেমনে করবেন। আপনি প্রথমত একটা রম্বস এখানে অঙ্কন করেন, প্রথম কাজ হচ্ছে কি একটা রম্বস অঙ্কন করেন। এই যে স্যার একটা রম্বস অঙ্কন করলাম, এটা ধরেন এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি এবং এটা হচ্ছে ডি। এ বিন্দুটা হচ্ছে 25 এবং বি বিন্দুটা হচ্ছে 54।
আর ডি বিন্দুটা হচ্ছে 3 2। সি বিন্দুর কিন্তু কোনো স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে এটা ধরে নেবেন এক্স। এটা কি করবেন স্যার, এটা ধরে নেবেন এক্স। আমরা ধরে নেই যে সি বিন্দুর স্থানাঙ্ক যেটা আছে এটা এক্স আমরা ধরে নিলাম। ক্লিয়ার? তারপর এখানে আমরা এসি ও বিডি দুইটা কর্ণ অঙ্কন করি। এই যে এসি আমাদের একটা কর্ণ, আর বিডি এখানে একটা কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এই যে স্যার ও বিন্দুতে ছেদ করলো। এসি এবং বিডি এই দুইটা কর্ণ পরস্পর কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করলো। এটা একটু লিখে নেবেন, হ্যাঁ। যে মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান এক্স ওয়াই, এটা ধরে নিলাম আমরা, হ্যাঁ। এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে। এই কথাটা একটু লিখে নেবেন। এখন আপনারা সকলে জানেন এই ও বিন্দুটা কিন্তু এসি এর মধ্যবিন্দু, তাই না? বলেন স্যার। ও বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। সিমিলারলি আবার এই ও বিন্দুটা কিন্তু আমাদের এই যে বিডিটা আছে না স্যার, বিডি রেখা, এটারও মধ্যবিন্দু। তাহলে এই কথাটা এখানে লিখবেন, এসি এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক। এসি এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক। দেখেন মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা একদম সোজা। বুঝে দুইটা বুঝ থাকবে। এই যে বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর একটা স্থানাঙ্ক, সি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, যোগ করে দুই দ্বারা ভাগ করবেন, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। তাহলে এখানে এক্স এর মান কত? 2। আর এখানে বুঝটা কত? এক্স। তাহলে 2 + x/2। সিমিলারলি 5 + y/2। এটা হচ্ছে এই ও বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এস এর মধ্যবিন্দু। সেম ভাবে বিডি এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক। একই বিষয়, বুঝগুলা যোগ করেন, দুই দ্বারা ভাগ করেন। এখানে বুঝ হচ্ছে 5, এখানে বুঝ কত স্যার? 3। মাঝখানের যেহেতু বিন্দু, তাই না? তাহলে আমরা গড় বের করবো আর কি। এখানে কত? 4, ওইখানে 2, তার মানে /2। একটু ক্যালকুলেশন করেন স্যার। 5 3 8, 8 কে 2 দ্বারা ভাগ করেন তাহলে 4 হয়, 4 2 6, 6 কে 2 দ্বারা ভাগ করেন তাহলে 3 হয়। তাহলে দেখেন এই ও বিন্দুর স্থানাঙ্ক এক জায়গায় আপনি এটা পাইছেন, আর এক জায়গায় এটা পাইছেন, কিন্তু ও বিন্দু তো একটাই, তাই না? এই দুইটাই কিন্তু ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দুইটাই যদি আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে আমি শর্ত মতে বলতে পারি না যে এখানে এক্স এর স্থানাঙ্ক আর এই এক্স এর স্থানাঙ্ক সমান, এবং আরেকটা বলতে পারি যে এখানে ওয়াই এর স্থানাঙ্ক এবং এখানে ওয়াই এর স্থানাঙ্ক সমান। এটা বলতে পারি, বলা যায়, তাই না? তাহলে শর্ত মতে দিয়ে এই কথাটা লিখতে পারেন। শর্ত মতে 2 + x/2 সমান হচ্ছে 4। যদি আর গুণ করেন তাহলে 2 + x হচ্ছে 8 বা x হচ্ছে 6। x এর মান পেয়ে গেছেন। সিমিলারলি আবার কি লিখবো আমরা? এটা সমান হচ্ছে 3, অর্থাৎ 5 + y/2 সমান হচ্ছে 3। তাহলে এখানে কি পাইলাম আমরা? আর গুণ করলে 5 + y সমান হচ্ছে 6 বা y সমান হচ্ছে 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা দেখেন আমরা পেয়ে গেলাম না? সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক 6,1। এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক কিন্তু বের করে ফেলছি, একটা পার্ট শেষ। কিন্তু এখানে আরেকটা পার্ট বলছে কি, যে ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখানে যে রম্বসের কথাটা বলা হয়েছে, এই রম্বসের কিন্তু আমাদের কি বের করতে হবে স্যার? ক্ষেত্রফল। এখন বলেন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এখানে আপনাকে কর্ণ বের করে দিতে হবে। কর্ণ বের করে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন, ঠিক আছে? কর্ণ বের করে ক্ষেত্রফল আপনি এখান থেকে বের করতে পারবেন। কর্ণ বের করে তারপর আপনি এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন কর্ণগুলা, কর্ণদ্বয়, কর্ণদ্বয় d1 সমান সমান √, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে স্যার? এটা আমরা সকলেই জানি নাকি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে এখানে x থেকে এখানে x বাদ দিবেন, এখানে y থেকে এখানে y বাদ দিয়ে বড় করে √, করে দিবেন, হয়ে যাবে। তাহলে লিখেন আপনারা, সি বিন্দুর স্থানাঙ্কটা এখানে লিখে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে।
সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি স্যার? 6,1। ঠিক আছে, তাহলে এখানে লিখতেছি আমরা 6 বিয়োগ 2 হোল স্কয়ার প্লাস 1 বিয়োগ 5 হোল স্কয়ার। সো রুট ওভার 4 উপরে স্কয়ার করলে 16, এখানে 4 উপরে স্কয়ার করলেও 16 আসে, তাহলে রুট ওভার 32। এটা হচ্ছে ডি1 এর ভ্যালু। সিমিলারলি অপর কর্ণ ডি2, এটাও তো একই সূত্রের সাহায্যে বের করবেন। ঠিক আছে, এই যে এভাবে বের করেন, তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 2 হোল স্কয়ার। সো এখানে হবে 2 এর উপরে স্কয়ার করলে 4, এখানেও 4 আসে, রুট ওভার 8। সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2, হাফ ইন্টু ডি1 এর মানটা হচ্ছে স্যার রুট ওভার 32, আর ডি2 এর মানটা হচ্ছে কত? রুট ওভার 8। যা আসে সেটি আপনার আছে, পারবেন? আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার, তাই তো স্যার? এখন অনেকে বলছেন 33 নম্বরের সমস্যা বেশি। সমস্যা নাই স্যার, আপনাদের যেটাতে সমস্যা হবে সেটাই আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। এখন চলেন স্যার আমরা 33 নম্বরটা সমাধান করি। আগে ডাকটা ভালো করে পড়েন স্যার, 33 নম্বর ডাকটা কি বলছে? আচ্ছা, 32 নম্বর সহজ, হ্যাঁ অবশ্যই সহজ, কিন্তু 33 নম্বরটা একটু জটিল। 33 নম্বরটা অনেকে আমরা পারি না, সেই জন্য চলেন স্যার আমরা 33 নম্বরটা সলভ করি। এখানে আগে কি কি বলছে সেটা দেখেন। এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে আপনাকে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে যা 2x প্লাস 3y এবং 3x প্লাস 4y মাইনাস 5 সমান 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এটার উপরে লম্ব হয়। এটা আমি কালকে লিখে দিয়েছিলাম। আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা। এখন ছেদবিন্দু কেমনে বের করবেন? ছেদবিন্দু বের করার অপশন হচ্ছে সমাধান করে ফেলবেন। সমাধান থেকে x এবং y এর যে মানটা আসবে সেটাই হচ্ছে তাদের ছেদবিন্দু। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটার ছেদবিন্দু বের করা। ঠিক আছে, এই দুইটার কি বিন্দু বের করবেন? ছেদবিন্দু বের করবেন। ঠিক আছে, আচ্ছা এটা এখানে থাকুক। প্রথমত আমরা দুইটা রেখা লিখে নেই। রেখাগুলো হচ্ছে, একটা হচ্ছে এরকম 2x প্লাস 3y প্লাস 4 সমান সমান 0। স্যার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 4, 1 নম্বর সমীকরণ। আবার 3x প্লাস 4y মাইনাস 5 সমান সমান 0। কত আসে? 3x প্লাস 4y সমান সমান 5। এটা দেন 2 নং সমীকরণ। এখন এই দুইটা রেখা সমাধান করে x আর y এর মান কি বের করা যাবে না স্যার? পারবো না আমরা, বলেন? এই দুটো রেখা যদি সমাধান করেন তাহলে এখান থেকে x এবং y এর মানটা অটোমেটিক্যালি চলে আসবে। কথা বুঝতে পারছেন? সমাধান করেন জাস্ট এখানে। তো এখন সমাধানটা আপনার প্রতিস্থাপন নিয়মে করতে পারেন, অপনয়ন করতে পারেন, বজ্রগুণন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমি অপনয়ন পদ্ধতি করি, এটা আমার জন্য সহজ মনে হয়, তাহলে আমরা অপনয়নের সাহায্যে সমাধান করে x আর y এর মানটা বের করি। সো দেখেন 1 নং ইন্টু 4 মাইনাস 2 নং ইন্টু 3 হতে পাই। 1 নংকে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা, তাহলে 4 দোকানে 8, 3 4 12, 4 4 16। এটাকে 3 দ্বারা গুণ করবো, তাহলে 3 3 9, 3 4 12 আর 3 5 15। এখন আমরা কি করব স্যার? বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে এই যে পরিবর্তন, অপনয়ন পদ্ধতি যদি বলেন যে স্যার এনে বুঝি নাই, আমি তাহলে কিন্তু তাকে মাইরও দিতে পারি। অপনয়ন 9 করে আসছেন, অপনয়ন বোঝার মতো বয়স এখন আর নাই, বোঝানোর মতো এখন আর বয়স নাই। সো এটা যদি কেউ বলেন যে স্যার আমি এটুকু বুঝি নাই, তাহলে সত্যি মাইর হবে। তাহলে এটা প্লাসের 12y, এটা মাইনাসের 12y কেটে দেন। এখানে থাকে কয়টা? মাইনাসের একটা x আর এখানে থাকে মাইনাসের
31। তাহলে দেখেন তো এক্স এর মান কত আসে, 31 আসছে। এই 31টা আপনি যে কোনো একটা সমীকরণে বসায় দেন, 1 নাম্বার কিংবা 2 নাম্বার, আপনি ওর মান পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখেন যে এক্স এর মান আমরা 1 নং এ বসাই দিই। x ইজ ইকুয়াল টু 31 1 নং এ বসাই। তাহলে এখানে হবে 2 ইন্টু 31 প্লাস 3y সমান হচ্ছে -4 বা 62। -4 -62, তো মাইনাসের 66 বা y সমান সমান 3 দ্বারা ভাগ দেন তাহলে -22। দেখেন তো y সমানটা মান পাইছেন কিনা। আমরা x এর মানটা পেয়ে গেছি, y এর মানটা পেয়ে গেছি। যেহেতু আমরা x এবং y দুইটাই পেয়ে গেছি, দ্যাট মিন্স হচ্ছে এই যে যে দুইটা রেখা দেওয়া ছিল, এই দুইটা রেখার আমরা ছেদবিন্দু পেয়ে গেছি। ওকে, তাহলে সুতরাং রেখাদ্বয়ের ছেদবিন্দু কত, x এর মানটা হচ্ছে 31, y এর মানটা কত স্যার, -22। এই তো ছেদবিন্দু পেয়ে গেছেন। পরে কি বের করতে হবে স্যার, পরে বের করতে হবে, আবার বলছে এই রেখার উপর লম্ব, এই যে এটার উপরে লম্ব, এটার উপরে লম্ব। তাহলে এই রেখার উপর লম্বের সমীকরণ লিখতে হবে আমাদের। কোন রেখার উপর লম্ব বলছে স্যার, 6x - 7y প্লাস 8 সমান সমান 0, এই রেখাটার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্বের সমীকরণ কেমনে লিখি স্যার আমরা, মনে আছে না? তাহলে এখানে জাস্ট আমরা x আর y এর সহগগুলো চেঞ্জ করব আর ধ্রুবক পদ হিসেবে কে আনবো, তাহলে লম্বের সমীকরণ হয়ে যাবে। তাহলে এই কথাটা এখানে লিখেন, 6x - 7y প্লাস 8 সমান সমান 0, রেখার উপর লম্বের সমীকরণ সমীকরণটা কি আসে দেখেন তো, 7x প্লাস 6y প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটা দেন 3 নং সমীকরণ। কথা বুঝতে পারছেন? যখনই একটা রেখার উপর লম্বের সমীকরণ লিখতে যাবেন, তখন অবশ্যই তার x আর y এর সহগগুলো চেঞ্জ করে দিবেন। এখানে x এর সহগ ছিল 6, দেখেন এটা চেঞ্জ হয়ে y এর জায়গায় গেছে। y এর সহগ ছিল কত, 7, এটা দেখেন x এর জায়গায় আসছে। আর ধ্রুবক পদ আগে যেটা ছিল ওটা তুলে দিয়ে ওই জায়গাতে একটা k নিয়ে আসবেন, তাহলে কি পেয়ে যাবেন আপনি, রেখাটা পেয়ে যাবেন। এখন এই রেখাটা যেহেতু বলছে না ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু মানে কি, এই যে এই বিন্দু দিয়ে যাবে, তাই তো? তাহলে কোন একটা রেখা যখন কোন একটা বিন্দু দিয়ে যাবে, দ্যাট মিন্স সেই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে এখানে যে এক্স এর মান আছে এটা বসাবেন, এখানে যে ওয়াই এর মানটা আছে সেটা এখানে বসাবেন। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখেন, যেহেতু রেখাটি 31 - 32 বিন্দুগামী, তাই সিদ্ধ করে দেন। এক্স এর মান আর ওয়াই এর মান বসায় দেন। এক্স এর মান কত স্যার, 31, তাহলে 7 × 31 প্লাস 6 × ওয়াই এর মান হচ্ছে 22 প্লাস কে, এখান থেকে কে এর মান চলে আসবে, কত হয় স্যার, 7 × 7 3 × 7 21 মাইনাস 12 × 2 হাতের হইলো ধরেন 132 না, প্লাস কে সমান 0। এখানে কত আসতেছে স্যার, 5 8 নাকি স্যার? তাহলে এখানে দেখেন তো স্যার কে এর মান কত আসে, -85। আপনি কে এর মান -85 পাইছেন, এটা কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট এখানে বসাই দেন, এটা একটা সমীকরণ। এই যে এখানে খালি কে এর মানটা বসাই দেন, এখানে কে এর মান বসালে কত হবে বলেন তো স্যার, এই যে জায়গা 3 নম্বরে, তাহলে এখানে লিখে দেন 3 নং এ কে বসাই, 3 নং এ কে বসাই। তা 3 নং এ কে এর মান কত, 7x + 6y - 85 = 0। স্যার এই যে এটা আপনার সমীকরণ, ডানে বামে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, এটি আপনার আনসার। আচ্ছা, দেখেন এই পর্যন্ত সমস্যা আছে কিনা আপনাদের।
হ্যাঁ 7x প্লাস 6y মাইনাস 85। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরেকবার কর কিছু নাই ভাই, এখানে দুইটা সমীকরণ দেওয়া ছিল। দেখেন এখানে আমরা কি কাজ করছি একটু দেখেন ভালো করে। দুইটা সমীকরণ বলছে না যে ওইটার ছেদবিন্দুগামী। এখানে প্রথমত দুইটা রেখা দেওয়া ছিল নাকি স্যার বলেন? দুইটা রেখা দেওয়া ছিল বা দুইটা বিন্দু রেখার সমীকরণ দেওয়া ছিল, এই যে একটা রেখা, এই যে একটা রেখা। বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু দেওয়া যাবে। আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু কেমনে বের করবেন? এই দুইটা রেখার সমাধান করলেই ছেদবিন্দু চলে আসবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করবেন। দেখেন আমি আমার অপনয়নটা সহজ মনে হয়েছে, আমি অপনয়ন করে এক্স আর ওয়াই এর মান বের করে ফেলছি এবং ছেদবিন্দুটা পাইছি কত 31 মাইনাস 22। তারপরে আবার বলছে যে একটা রেখার উপর লম্ব হয়, সেই জন্য আমরা কি করছি, এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ বের করছি। এটা বের করা আমি অনেকবার বলে দিচ্ছি কেমনে বের করবেন। তারপর যেহেতু এই রেখাটা এই বিন্দুগামী, সেই জন্য এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করবেন, কের মান চলে আসবে, কের মানটা বসাই দিবেন, হয়ে যাবে। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার নাকি স্যার? এখন আপনাদেরকে আমি নিচ থেকে একটা অঙ্ক করাই দিই। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা নিচ থেকে, আমার নিচ থেকে একটা অঙ্ক করাই দিই বৃত্ত রিলেটেড। দেখেন এখন এই যে লাস্টে একটা কোশ্চেন ছিল না আমাদের স্যার, বৃত্ত রিলেটেড, মনে আছে? আপনারা 15 অধ্যায় থেকে লাস্ট একটা ম্যাথ করাচ্ছি আমরা। দেখেন এখানে হলুদ কালারের একটা ম্যাথ দেওয়া আছে, 40 নম্বর, এটা তো দেখাই যায় না। এই 40 নম্বর, একটা বৃত্ত 1 2 ও 3 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যায়, মানে এই দুইটা বিন্দুগামী এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের সমীকরণটা বের করো। দেখেন এই অঙ্কগুলো করার আগে আপনাকে বৃত্তের যে মাতৃ সমীকরণ আছে না সেটা জানতে হবে। বৃত্তের মাতৃ সমীকরণটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছেন? তাহলে বৃত্তের মাতৃ সমীকরণটা হচ্ছে এইটা। এখন কোন একটা বৃত্ত, মনে করেন সাপোজ যদি এরকম হয়, এটা একটা আমরা বৃত্ত চিন্তা করি, এটা একটা বৃত্ত। এই বৃত্তটা এখানে দুটো অক্ষ অঙ্কন করি, একটা হচ্ছে এক্স অক্ষ, আচ্ছা, সে এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, আর এইদিকে একটা অক্ষ আছে ওয়াই অক্ষ, এবং এখানে দুটো বিন্দু আছে আবার, হ্যাঁ, এটা দেখেন এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এটা মূল বিন্দু। আবার এখানে দুটো বিন্দু আছে, বিন্দুগুলো কি কি? 1 2 এবং 3 4। তো মনে করি এখানে বিন্দুটা হচ্ছে 1 2, 1 2 এই বিন্দু, আর একটা বিন্দু বলছে 3 2, এখানে একটা বিন্দু বলি, এটা হচ্ছে 3 2। এই হচ্ছে আমাদের ডাকটা। আমাদের এখানে বলছে একটা বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে সে কি করে? স্পর্শ করে। তাহলে ওই বৃত্তের সমীকরণ বের করা। আপনি যে কোনো বৃত্তের সমীকরণ বের করতে পারবেন যদি তিনটা মান জানেন। কয়টা মান? তিনটা। কি কি? একটা যদি আপনি জি এর মান জানেন, আর একটা হচ্ছে যদি স্যার আপনি এফ এর মান জানেন, আর একটা যদি আপনি সি এর মান জানেন। অর্থাৎ এই তিনটা মান জানলেই যে কোনো বৃত্তের সমীকরণ আপনার বের করা যাবে। তাহলে এখন আমার কথা হচ্ছে কেমনে এগুলো আমরা বের করবো স্যার? তো প্রথম কথা আসেন স্যার, যেহেতু আমি মনে করি যে বৃত্তটার সমীকরণ হচ্ছে এটা, সো এটা লিখে আমরা মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে স্যার, এটা আমরা মনে করলাম এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা 1 নং সমীকরণ দিলাম। এখন এই বৃত্তটা যেহেতু এই দুইটা বিন্দু দিয়ে গেছে, তার মানে এই দুইটা বিন্দু দ্বারা এই বৃত্তটা কি হবে স্যার? সিদ্ধ হবে। বুঝছি? তার মানে আপনি এই বিন্দু দ্বারা এই বৃত্তটাকে কি করেন? সিদ্ধ করেন। যেহেতু বৃত্তটি 1 2 এবং 3 2 বিন্দুগামী,
তাই এটা দ্বারা সিদ্ধ হবে। এখন সিদ্ধ করার অপশন তো আমরা জানি, এখানে x এর মান 1 বসায় দেন, এখানে y এর মান 2 বসায় দেন। তাহলে এখন x এর মান 1 বসাইলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 z ইন্টু 1 প্লাস 2 2 ইন্টু y প্লাস c সমান 0। তাহলে এখানে আসতেছে 4 আর 1 5, 2z প্লাস 4y, সরি 4f, এখানে হবে 4f। ওকে, আলটিমেটলি এখানে কি আসে, 2g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে মাইনাসের 5। এটা দেন 2 নং সমীকরণ। আবার আবার 3 টু যেহেতু বিন্দুগামী, তার মানে x এর মান 3 y এর মান 2 এখানে বসাই দেন। তাহলে 3 স্কয়ার 2 স্কয়ার 2z ইন্টু 3 প্লাস 2 ইন্টু f ইন্টু 2 প্লাস c সমান 0। তাহলে এখানে হচ্ছে 9 9 4 13, এখানে হচ্ছে 6g প্লাস 4f প্লাস c সমান 0। আলটিমেটলি কি আসে, 6g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে মাইনাসের 13। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখেন তো স্যার, আপনি সমীকরণ পাইছেন, দুইটা সমীকরণ পাইছেন না? এই দুইটা সমীকরণ যদি আপনি সমাধান করেন, এই 2 নাম্বার এবং এই 3 নাম্বার সমীকরণ যদি স্যার আপনি কি করেন, সমাধান করেন, তাহলে এফ জি যে কোনো একটা মান পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন, যে কোনো একটা মান পেয়ে যাবেন। তাহলে এই কথাটা এখানে লিখে দেন যে 3 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 3 নং থেকে 2 নং বিয়োগ করি, 3 মাইনাস 2 হতে পাই। 3 হচ্ছে কত, 6g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে মাইনাসের 13, আর 2g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাসের 5। বিয়োগ করা চিহ্নের পরিবর্তন, তার মানে এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে প্লাস হবে। তাহলে দেখেন 4f আর 4f কাটা, এখানে 6টা থেকে 2টা বাদ দেন 4টা থাকে, তার মানে 4g, cc কেটে যাবে, আর এখানে থাকবে কত স্যার, মাইনাসের 8 থাকবে, তাই না? 13 থেকে 5 বাদ দেন 8 থাকে, 4 দ্বারা ভাগ করে দেন তাহলে 2 থাকে, তার মানে জির মান আমরা পেয়ে গেলাম কত স্যার, মাইনাসের 2। জির মান কত পাইলাম স্যার, -2। এখন এই জির মানটা আপনি 2 নাম্বার কিংবা 3 নাম্বার বসাই দিলেই, 2 নাম্বার কিংবা 3 নাম্বার বসাই দিলে আপনি কি পাবেন স্যার, যে কোনো একটা মান পেয়ে যাবেন, এফ এর মান পেয়ে যাবেন, নাকি স্যার? তো এখন আবার একটা কথা বলি, এখানে একটা কথা বলছে আহ, যে এই রেখাটা এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এই কথাটা বলছে না স্যার, যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এই কথাটা বলছে তো স্যার আমাদের। এই কথার একটা মিনিং আছে, এই কথার কি আছে স্যার, একটা মিনিং। অনেক সময় আপনাকে এক্স অক্ষকে সেট করে কিংবা ওয়াই অক্ষকে সেট করে এই ধরনের কথা বলতে পারে। তো যখনই বলবে যে এক্স অক্ষকে স্পর্শ করে বা এক্স অক্ষকে সেট করে, এটার মিনিং দেখেন, যখন বলবে এক্স অক্ষকে সেট করে তখন আপনি লিখতে পারবেন জি স্কোয়ার মাইনাস সি সমান 0। ঠিক আছে, যদি সে এক্স অক্ষকে সেট করে তাহলে জি স্কোয়ার সমান মাইনাস সি ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। আর যখন সে ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এই দুটো বিষয় কিন্তু হবে। তাহলে যদি এক্স অক্ষকে সেট করে তাহলে এটা সমান আপনি এটা লিখতে পারবেন, আর ওয়াই অক্ষকে সেট করলে এটা সমান এটা লিখতে পারেন, এটা বুঝে রাখেন তাহলে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স অক্ষকে সেট করছে তার মানে আমি এটা লিখতে পারি, পারি না স্যার? তাহলে দেখেন তো সি সমান কি আসে এখানে, জি স্কোয়ার। এখন দেখেন জির মানটা কত, জির মান হচ্ছে -2 পাইছি না আমরা স্যার, এই যে এখানে কত হবে স্যার, একটা স্কোয়ার করেন তাহলে 4 আসে, তার মানে আপনি সির মান 4 পেয়ে গেছেন। এখন এই জি এবং এই সি, এই দুইটা মান যদি আপনি 2 নাম্বার কিংবা 3 নাম্বার বসাই দেন, এফ এর মান আসবে না? অবভিয়াসলি আসবে। তাহলে এই কথাটা লিখেন যে সি এবং জি এর মান, জি এবং সি এর মান 2 নং এ বসাই। 2g প্লাস 4f প্লাস সি সমান সমান 0। তাহলে 2g, 2g, দেখেন তো স্যার এখানে জির মানটা কত আমাদের, আমাদের
এখানে জির মান হচ্ছে -2, তাহলে লিখলাম স্যার -2 প্লাস 4f প্লাস 4 সমান সমান 0। ওকে, তাহলে এখানে কত থাকে স্যার দেখেন তো, -4 প্লাস 4f প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। স্যার এই প্লাসের 4 মাইনাসের 4 কাটা, তাহলে এখানে f সমান কত আসে স্যার, 0। কেন 0 আসে, কারণ সে কি করছে স্যার, x ওকে সেট করছে এই কারণে। তাহলে দেখেন আপনি জি এর মান, সি এর মান এবং এফ এর মান পাইছেন না, তিনটা মানই তো পেয়ে গেছেন। তাহলে তিনটা মান যেহেতু পেয়ে গেছেন, এই তিনটা মানই ওই যে বলছিলাম বৃত্তের একটা মাতৃ সমীকরণ আছে স্যার, এখানে বসাই দেন। এই যে এখানে জির মান বসাবেন, এখানে এফ এর মান বসাবেন, এখানে সির মান বসাবেন, হয়ে গেল। ঠিক আছে, তাহলে মানটা বসাই দিলে আপনার অঙ্কটা হয়ে গেল। সুতরাং সি জি এফ এর মান 1 নং এ বসাই। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। স্যার এখানে মানগুলো বসাই দেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জির মান হচ্ছে -2, তার মানে এখানে কত হবে, -4x, একসাথে লিখে দিলাম। আর এখানে এফ এর মান যেহেতু 0, তার মানে এই টোটালটা হয়ে যাবে 0, আর সির মান হচ্ছে 4 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ। এটাই কি স্যার, বৃত্তটার সমীকরণ। ঠিক আছে, এটা ভুল করছি ভাই এই জায়গায়। হ্যাঁ, এখানে সমান সমান 0 না তো, আমাদের কত ছিল, -5 ছিল এই জায়গায়, এখানে -5, তার মানে এখানে তো -5 থাকবে নাকি, -5, তাহলে এফ সমান হবে আপনার -5/4, এফ এর মান হবে এটা। হ্যাঁ, এই যে এখানে এটা সমান 0 লিখে ফেলছিলাম, কিন্তু এটা তো আসলে 0 না। হ্যাঁ, এখানে -5 ছিল, তারপরে এখানে -5টা লিখে এফ এর মান আসবে কত, -5/4। তাহলে -5/4 এখানে বসান। 2, এফ এর মান হচ্ছে -5/4 ইন্টু ওয়াই প্লাস সির মান হচ্ছে 4 সমান 0। তাহলে এখানে প্লাসে মাইনাসে -5y/2 প্লাস 4 সমান 0। একটু লসাগু করে দেন স্যার, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 সমান সমান 0। ঠিক আছে, এরকম আসতে পারে। আপনাদের বইয়ের আনসারটা কিন্তু ভুল দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের বইয়ের এখানে 4x স্কোয়ার লিখছে, 4x স্কোয়ার হবে না স্যার, এখানে হবে শুধু শুধু 4x লিখছে। 4x লিখার কোনো প্রয়োজন নাই, এটা লিখে দেবেন, এটাই আনসার। ওকে, আপনাদের বইয়ের আনসারটা কিন্তু ভুল লেখা আছে, একটু দেখেন। সো এই তো স্যার আপনাদের ম্যাথমেটিক্স 1। আরো কি কিছু আছে বলেন, আরো কি কিছু জীবিত আছে? সব তো শেষ করে ফেললাম। সো আমরা বৃত্ত বলেন, ত্রিকোণমিতি বলেন, সরলরেখা বলেন, স্থানাঙ্ক জ্যামিতি বলেন, এ টু জেড যতটুকু সম্ভব করে ফেলেছি। তো ইনশাল্লাহ যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন, যে সকল অঙ্ক করাইছে এবং যে সকল বলছি করতে, তারা যদি করেন ইনশাল্লাহ রচনামূলক নিয়ে চিন্তা করতে হবেন, এবং সংক্ষিপ্তের উপরে, অতি সংক্ষিপ্তের উপরে আমাদের এছাড়া বিগত লাইভ ক্লাসগুলো হয়েছিল। তো সেই অনুযায়ী এগুলো অঙ্কগুলো করতে পারেন আপনি, তাহলে ম্যাথমেটিক্স 1 এর উপর একটা ভালো প্রিপারেশন আপনার হবে। তো আমি অসুস্থ, না হলে আরো বেশি পরিমাণ আপনাদেরকে ম্যাথ আমি পড়াই দিতে পারতাম, এবং আপনাদের ম্যাথমেটিক্স 1 এর উপর ভালো একটা প্রিপারেশন কিন্তু হতো। ঠিক আছে, তো যাই হোক, আহ, আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন, সেই জন্য আপনাদেরকে আহ, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আশা করবো যে আপনারা ভালো করে পড়াশোনা করবেন এবং ভালো একটা পরীক্ষা দিবেন। ওকে, তো সবার জন্য অসংখ্য দোয়া রইলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং পাপুলেটিকারে যদি কেউ যুক্ত হতে চান, পরবর্তী সেমিস্টারে ভর্তি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।